আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। স্যার, আজ আমেরিকা থেকে বায়ার আসবে, খুব জরুরি মিটিং আছে। কয়টায় মিটিং আছে? বিকেল 5টায় স্যার। ওকে, সব ফাইল রেডি করে রাখো। ওকে স্যার। সিয়াম ফাইলগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। আরিয়ান ফাইল দেখতে দেখতেই কিছু একটা ভাবলো। হঠাৎ কিছু মনে হতেই তার কপালের রগ ফুলে উঠল। সে ফাইলটা বন্ধ করে রেখে চোখ বন্ধ করে রাখলো। দুপুর গড়িয়ে বিকেল হতেই পুরো অফিসে ব্যস্ততা বেড়ে গেল। আজকের মিটিংটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকার একটি বড় কোম্পানির বায়াররা এসেছে নতুন প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে। সিয়াম একের পর এক স্টাফদের নির্দেশ দিচ্ছে। সবাই ফাইলগুলো ঠিক মতো চেক করো, কোনো ভুল যেন না থাকে। প্রজেক্ট প্রেজেন্টেশনও রেডি রাখো। জি স্যার। সবাই ব্যস্ত হয়ে কাজ করতে লাগলো। এদিকে নিজের কেবিনে বসে আছে আরিয়ান। কালো স্যুট, সাদা শার্ট আর গাঢ় নীল টাইপে তাকে আজ আরো বেশি ব্যক্তিত্ব সম্পন্ন লাগছে। হঠাৎ দরজায় নক হলো। কামিন। স্যার, সবাই এসে গেছে, বায়াররাও পৌঁছে গেছে। ওকে, চলুন। আরিয়ান নিজের কোটের বোতাম লাগিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বেরিয়ে গেল। তার পেছনে সিয়াম। মিটিং রুমে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। একজন বিদেশি বায়ার হাত বাড়িয়ে দিল। Nice to meet you, Mr. Aryan. ওয়েলকাম টু বাংলাদেশ। Thank you. সবাই নিজেদের জায়গায় বসলো। বড় স্ক্রিনে প্রজেক্টের ডিটেলস দেখানো শুরু হলো। সিয়াম প্রেজেন্টেশন চালু করলো। দিস ইজ ইউর লেটেস্ট প্রজেক্ট। উই বিলিভ ইট ক্যান ক্রিয়েট এ ইম্পর্টেন্ট মার্কেট। স্ক্রিনে একের পর এক তথ্য ভেসে উঠছে। বিদেশি বায়াররা মনোযোগ দিয়ে সবকিছু দেখছে। একজন বায়ার প্রশ্ন করলো, What make your company different from others? উই ডোন্ট জাস্ট সেল প্রোডাক্টস, উই বিল্ড ট্রাস্ট। দ্যাটস হোয়াই আওয়ার ক্লায়েন্টস স্টে উইথ আস ফর ইয়ার্স। Impressive. থ্যাংক ইউ। প্রায় 2 ঘন্টা ধরে মিটিং চলল। মাঝে মাঝে কঠিন প্রশ্ন করা হলো, কিন্তু আরিয়ান এত সুন্দরভাবে সব উত্তর দিল যে বায়াররা মুগ্ধ হয়ে গেল। শেষে প্রধান বায়ার উঠে দাঁড়ালো। Mr. Aryan, honestly, we are impressed. গ্ল্যাড টু হিয়ার দ্যাট। We went to sing the deal. কথাটা শুনতেই সিয়ামের মুখে হাসি ফুটে উঠল। রুমে থাকা সবার চোখেই আনন্দ। থ্যাংক ইউ সো মাচ। No, thank you. কয়েক মিনিটের মধ্যেই চুক্তিপত্র সাইন করা হলো। কোটি কোটি টাকার ডিল ফাইনাল হয়ে গেল। সবাই হাততালি দিতে লাগলো। কংগ্রেচুলেশন স্যার। কংগ্রাচুলেশনস টু অল অফ আস। স্যার, আপনি না থাকলে এটা সম্ভব হতো না। সত্যি স্যার, আজকে আপনি অসাধারণ ছিলেন। কোম্পানির সাফল্য কখনো একজনের হয় না, সবাই মিলে কাজ করার ফল এটা। সবাই আরো বেশি সম্মান করতে লাগলো তাকে। কিন্তু সবাই চলে যাওয়ার পর আরিয়ান একা দাঁড়িয়ে রইল কাঁচের দেয়ালের সামনে। তার সামনে পুরো শহর দেখা যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। হঠাৎ তার চোখে ভেসে উঠল কয়েক বছর আগের সেই ভয়ঙ্কর দিন। একটা মেয়ের মুখ, একটা মিথ্যে অভিযোগ, মানুষের ঘৃণার দৃষ্টি, পুলিশের হাত করা আর জেলের অন্ধকার সেল। আরিয়ান মুঠো করে ফেললো হাত। তার চোখ লাল হয়ে উঠল। তোমার দেওয়া অপমান আমি ভুলিনি। তুমি আমার জীবন শেষ করতে চেয়েছিলে, কিন্তু আমি শেষ হয়নি, বরং সেখান থেকে শুরু করেছি। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটি নাম ভেসে উঠল। নামটা দেখে আরিয়ানের চোখ মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। আরিয়ান ধীরে ধীরে কল রিসিভ করলো। এতদিন পর আমার কথা মনে পড়লো। আরিয়ান, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। কণ্ঠটা শুনে আরিয়ান চিনে ফেলল। এই কণ্ঠ সে 1000 বছরেও ভুলবে না, কারণ এই মেয়েটার জন্যই একদিন তাকে জেলে যেতে হয়েছিল। ফোনের ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠ শুনে কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল আরিয়ান। বহু বছর পর সেই কণ্ঠ আবার তার কানে এসেছে। যে কণ্ঠ একসময় তার পৃথিবী ছিল, যে কণ্ঠের জন্য সে স্বপ্ন দেখেছিল, আর সেই একই কণ্ঠ একদিন তার জীবনটাকে নরকে পরিণত করেছিল। আরিয়ান প্লিজ, আমার তোমার সাথে একটু কথা আছে। তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই। প্লিজ, মাত্র 5 মিনিট। সরি, আমি খুব ব্যস্ত।
একবার শুধু আমার কথা শোনো। কথা শেষ হওয়ার আগে আরিয়ান কল কেটে দিল। কয়েক মুহূর্ত ফোনটার দিকে তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে ফোনটা টেবিলের উপরে রেখে দিল। কিন্তু মনের ভেতরে যেন পুরনো ক্ষতগুলো আবারও জেগে উঠল। সে চোখ বন্ধ করতেই স্মৃতিগুলো একে একে সামনে ভেসে উঠতে লাগলো। 5 বছর আগে ভার্সিটির ক্যাম্পাস, চারিদিকে ছাত্রছাত্রীদের ভিড়, সবাই যার যার মতো ব্যস্ত। একটা বেঞ্চে বসে আছে আরিয়ান, সাধারণ পরিবারের ছেলে, মুখে সবসময়ই হাসি, চোখে হাজারটা স্বপ্ন। তার পাশে বসে আছে অহনা। জানো আরিয়ান, আমি চাই তুমি অনেক বড় কিছু হও। আমি বড় হব কিনা জানি না, তবে একটা জিনিস জানি, কি? তোমাকে অনেক সুখে রাখবো। বোকা একটা। সেই হাসির জন্য আরিয়ান সবকিছুই করতে পারত, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। বর্তমান আরিয়ান হঠাৎই চোখ খুলে ফেলল। তার কপালের রগ ফুলে উঠেছে। অতীতের কথা মনে করার কোনো মানে নেই। সে নিজের কোটটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। এদিকে শহরের অন্য প্রান্তে একটা বিশাল বাড়িতে বসে আছে অহনা। চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। ফোনটা হাতেই ধরে আছে। একবার, শুধু একবার আমার কথাটা শুনে নাও আরিয়ান। তার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ল। ঠিক তখনই তার মা রুমে ঢুকলেন। আবার কাঁদছিস? না মা। আমি তোর মা, তোর মনের অবস্থা বুঝি। কতদিন এভাবে নিজেকে শাস্তি দিবি? মা, আমি একটা ভুল করেছিলাম। ভুল? একটা ভুলের জন্য একজন মানুষের পুরো জীবন নষ্ট হয়ে গিয়েছিল। মহিলাও দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন তার মেয়ের অনুশোচনা কতটা গভীর, কিন্তু কিছু ভুল আছে যেগুলো চাইলেও সহজে ঠিক করা যায় না। পরের দিন সকাল, আরিয়ান নিজের অফিসে ঢুকতেই সবাই সম্মান দিয়ে দাঁড়িয়ে গেল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সে কেবিনে ঢুকে ফাইল দেখতে শুরু করলো। ঠিক তখনই সিয়াম দ্রুত ভিতরে ঢুকলো। স্যার, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? আজ দুপুরে আমাদের নতুন পার্টনার কোম্পানির সাথে মিটিং আছে। তো ওই কোম্পানির নতুন ডিরেক্টর আজ প্রথমবার আসবে। তাহলে সমস্যা কোথায়? স্যার, নামটা শুনে আমার একটু অদ্ভুত লেগেছে। নাম কি? অহনা রহমান। নামটা শুনে আরিয়ানের চোখ স্থির হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। কেবিনে অদ্ভুত নীরবতা নেমে এলো। সিয়ামও কিছু বলছে না। কয়েক সেকেন্ড পর আরিয়ান ধীরে ধীরে ফাইলটা বন্ধ করলো। তার ঠোঁটের কোণে ঠান্ডা হাসি ফুটে উঠল। ইন্টারেস্টিং। স্যার। মিটিংয়ের সব ব্যবস্থা করো। জি স্যার। মনে হচ্ছে ভাগ্য আবার আমাদের মুখোমুখি দাঁড় করাতে চলেছে। তার চোখে কোনো ভালোবাসা নেই, কোনো দুর্বলতা নেই, শুধু বছরের পর বছর জমে থাকা কষ্ট আর অপমানের ছাপ। আর অন্যদিকে অহনা এখনও জানে না যে আজ যে কোম্পানিতে মিটিং করতে যাচ্ছি সে কোম্পানির সিইও আর কেউ নয়, আরিয়ান, যার জীবন একদিন তার একটি সিদ্ধান্তেই তছনছ হয়ে গিয়েছিল। ভাগ্য ধীরে ধীরে পুরনো হিসাবের খাতা খুলতে শুরু করেছে। আর বহু বছর পর দুইজন আবারও মুখোমুখি হতে চলেছে। সময় কারোর জন্য থেমে থাকে না। 5 বছর আগে যে দুইজন একে অপরকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারত না, আজ তারা দুইজনেই দুই জগতের মানুষ। অহনা দেশের অন্যতম বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। তার বাবা বহু বছর ধরে দেশের শীর্ষে শিল্পপতিদের একজন। বিদেশে পড়াশোনা শেষ করে এখন পুরো কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে অহনা। ছোটবেলায় সেই হাসি খুশি মেয়েটা আর নেই। এখন সে কঠিন, গম্ভীর আর আত্মবিশ্বাসী একজন ব্যবসায়ী। তবে তার বুকের ভেতরে একটা ক্ষত এখনও রয়ে গেছে, যে ক্ষতের নাম আরিয়ান। সকাল, রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে হেড অফিস। অহনা কনফারেন্স রুমে বসে ফাইল দেখছে। তার পিএ এসে সামনে দাঁড়ালো। ম্যাম, আজকের মিটিংয়ের সব ডকুমেন্ট রেডি। ওকে। ম্যাম, এই প্রজেক্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জানি। অপরপক্ষের কোম্পানিও অনেক বড়। তাই? জি ম্যাম, গত কয়েক বছরে তারা অনেক দ্রুত এগিয়েছে। কোম্পানির নাম? আরিয়ান গ্লোবাল হোল্ডিংস। নামটা শুনে অহনার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে কিছু বলল না, নিজেকে সামনে নিল। চলুন। অন্যদিকে আরিয়ানের অফিস, পুরো অফিস আজ ব্যস্ত। কর্মচারীরা একের পর এক ফাইল সাজাচ্ছে। সিয়াম মিটিং রুমে সবকিছু চেক করছে। প্রজেক্ট তো ঠিক আছে। জি স্যার। কনফারেন্স ফাইল রেডি। ওয়েলকাম গেট সেটাও রেডি। গুড।
তখনই আরিয়ান মিটিং রুমে ঢুকলো। সাথে সাথেই সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। গুড মর্নিং স্যার। বসুন। সব প্রস্তুত স্যার। আরিয়ান মাথা নেড়ে সম্মতি দিল। তার মুখে কোনো আবেগ নেই, যেন আজকের মিটিং তার কাছে সাধারণ একটা মিটিং ছাড়া কিছুই নয়। কিন্তু ভিতরে ভিতরে তার অতীতের দরজা ধীরে ধীরে খুলছে। দুপুর। অফিসের সামনে কয়েকটা বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো অহনা। কালো রঙের ফর্মাল স্যুট, চোখে হালকা পাওয়ারের চশমা, আত্মবিশ্বাসী পদক্ষেপ। পেছনে কয়েকজন অফিসিয়াল। রিসেপশনিস্ট হাসি মুখে এগিয়ে এলো। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ। অহনা চারপাশে তাকালো। অফিসের প্রতিটা জিনিসই বিলাসিতা আর পরিপূর্ণতার ছাপ। সে বুঝতে পারছে কোম্পানির মালিক কতটা দক্ষ। কিছুক্ষণ পর একজন স্টাফ এসে বলল, ম্যাম প্লিজ ফলো মি। ওকে। কনফারেন্স রুম। এক এক করে সবাই বসে পড়ল। অহনা নিজের সিটে বসলো, কিন্তু তার চোখ বরাবর দরজার দিকে চলে যাচ্ছে, কারণ অদ্ভুতভাবেই তার মন আজ অস্থির। সে নিজেও বুঝতে পারছে না কেন। ঠিক তখনই দরজা খুলে গেল। ভারী জুতার শব্দে পুরো রুম স্তব্ধ হয়ে গেল। অহনা অবচেতনভাবেই দরজার দিকে তাকালো, আর পরের মুহূর্তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হাতের কলমটা মেঝেতে পড়ে গেল। আরিয়ান। তার নিঃশ্বাস যেন আটকে গেল। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সেই আরিয়ান, কিন্তু আগের মতো নয়। আজ সে কোটি টাকার কোম্পানির সিইও। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে কঠোরতা, ব্যক্তিত্বে ভয়ঙ্কর এক আত্মবিশ্বাস, যেন পৃথিবীকে নিজের মুঠোয় ধরে রেখেছে। অহনা কিছুক্ষণ তাকিয়ে রইল। তার বুকের ভিতরটা কাঁপছে, অসংখ্য স্মৃতির ভিড় করে আসছে। কিন্তু আরিয়ান, সে যেন কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। ফাইল খুলল, তারপর শান্ত গলায় বলল, শেল উই স্টার্ট দ্য মিটিং। অহনা হতভম্ব। সে এখনো তাকিয়ে আছে। আরিয়ান ধীরে ধীরে চোখ তুলে তার দিকে তাকালো। দৃষ্টি ঠান্ডা, নির্বিকার, অচেনা। এক্সকিউজ মি ম্যাম। আরিয়ান, জি। তুমি? আরিয়ান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর এমন একটা কথা বলল যেটা অহনার বুকের ভিতরে ছুরি হয়ে বিঁধল। সরি ম্যাম, আমি চিনি না আপনাকে। পুরো রুম নিস্তব্ধ। অহনার চোখ কেঁপে উঠল। সে অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। তুমি আমাকে চেনো না? আমার মনে হয় আমরা এখানে ব্যক্তিগত পরিচয় দিতে আসিনি, কাজের কথা বলুন। কথাগুলো ছিল ভদ্র, কিন্তু প্রতিটা শব্দের মধ্যেই লুকিয়েছিল বরফের মতো শীতল দূরত্ব। অহনাকে মনে হলো কেউ যেন তার বুকের ভেতরটা চেপে ধরেছে। যে ছেলেটা একসময় তার একটা হাসির জন্য পুরো দিন অপেক্ষা করত, আজ সে বলছে আমি চিনি না আপনাকে। অহনা নিচের দিকে তাকালো, চোখ ভিজে উঠছে। কিন্তু এক মানুষের সামনে সে নিজেকে সামনে নিল। জি। মিটিং শুরু হলো। প্রজেক্ট নিয়ে আলোচনা চলতে লাগলো, কিন্তু পুরো সময় জুড়ে অহনার মন অন্য কোথাও। আরিয়ান যেন ইচ্ছে করেই তাকে এড়িয়ে যাচ্ছে। শুধু ব্যবসায়িক কথা, শুধু কাজ, শুধু পেশাদার আচরণ, একবারও ব্যক্তিগত কোনো প্রসঙ্গ নয়। আর এতে অহনার বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠছে, কারণ আজ সে প্রথমবার বুঝতে পারছে ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়াটাও একটা অনেক বড় সৌভাগ্য। আর হয়তো সে সেই সৌভাগ্যটাও হারিয়ে ফেলেছে। মিটিং রুমের পরিবেশ এখনো গম্ভীর। দুই কোম্পানির কর্মকর্তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনছে, কিন্তু এই আলোচনার মাঝেও অহনার মন বারবার আরিয়ানের দিকেই চলে যাচ্ছে। অন্যদিকে আরিয়ান যেন পুরোপুরি কাজের মধ্যেই ডুবে আছে। তার চোখে মুখে এমন একটা ভাব যেন সামনে বসে থাকা মেয়েটাকে সে জীবনে কখনোই দেখেনি। আর এই বিষয়টা অহনার বুকের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছে। আরিয়ান সামনে থাকা ফাইলটা বন্ধ করলো, তারপর সোজা হয়ে বসে বলল, ওকে মিস রহমান, আপনারা যে নতুন প্রজেক্টটা নিয়ে কাজ করতে চান সেটা বিস্তারিত ব্যাখ্যা করুন। জি, আমরা দক্ষিণ এশিয়ার মার্কেটে নতুনভাবে প্রবেশ করতে চাই। এর জন্য আন্তর্জাতিক পার্টনার দরকার। আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, কিন্তু গ্লোবাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে হবে। আপনার কোম্পানির আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি একসাথে কাজ করলে দুই পক্ষই লাভবান হবে। রুমে উপস্থিত সবাই মাথা নাড়ল। আরিয়ান কয়েকটা কাগজ উল্টে দেখল, তারপর বলল, আপনাদের গত 3 বছরের ফিনান্সিয়াল রিপোর্ট আমি দেখেছি। জি। দ্বিতীয় বছরের তুলনায় তৃতীয় বছরের প্রফিট কমেছে কেন? আমরা নতুন প্ল্যান্টে বড় বিনিয়োগ করেছি। ঝুঁকি নিয়েছেন? জি। সাহসী সিদ্ধান্ত। অহনা চুপ করে রইল। এরপর প্রায় 1 ঘন্টা ধরে বিস্তারিত আলোচনা চলল। আরিয়ান এমন সব প্রশ্ন করলো যার উত্তর দিতে অনেক বড় বড় ব্যবসায়ীও হিমশিম খেত।
কিন্তু অহনাও কম যায় না, সে প্রতিটা প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সাথেই দিল। একসময় সিয়াম অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো, কারণ সে বুঝতে পারছে আরিয়ান ইচ্ছে করেই প্রজেক্টটা বাতিল করে দিতে পারত, কিন্তু সে খুব মনোযোগ দিয়ে প্রতিটা বিষয় যাচাই করছে। আরিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর জানলার পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা পার্টনারশিপ করতে রাজি, তবে কিছু শর্ত আছে। কথাটা শুনে রহমান গ্রুপের কর্মকর্তাদের মুখে হাসি ফুটে উঠল। অহনাও স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরের কথাটা সবাইকে চমকে দিল। কি ধরনের শর্ত? প্রথমত, প্রজেক্টের সব আর্থিক লেনদেন স্বচ্ছ হতে হবে। দ্বিতীয়ত, কোনো তথ্য গোপন করা যাবে না। তৃতীয়ত, সময় মতো কাজ শেষ না হলে ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থ, কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। পঞ্চমত, একটার পর একটা শর্ত দিতে লাগলো আরিয়ান, সবগুলোই কঠিন, কিন্তু ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে যৌক্তিক। শেষে সে বলল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি বিশ্বাসঘাতকতা পছন্দ করি না। কথাটা বলার সময় তার চোখ কয়েক সেকেন্ডের জন্য অহনার চোখে আটকে গেল। অহনার বুক ধক করে উঠল। সে বুঝতে পারলো কথাটা শুধু ব্যবসায়ের জন্য বলা হয়নি, এর পেছনে অন্য অর্থও আছে। কিন্তু আরিয়ান আবার স্বাভাবিক হয়ে গেল। যদি এসব শর্ত মানতে পারেন তাহলে আমরা এগোতে পারি। আমরা রাজি। অবশেষে মিটিং শেষ হলো, সবাই একে একে উঠে দাঁড়ালো, ফাইল গুছিয়ে বেরিয়ে যেতে লাগলো। সিয়ামও বেরিয়ে গেল, রহমান গ্রুপের কর্মকর্তারাও বেরিয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই বিশাল মিটিং রুমে শুধু দুজন মানুষ রয়ে গেল, আরিয়ান আর অহনা। আরিয়ান নিজের ফাইল গুছিয়ে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই আরিয়ান, দাঁড়াও। আরিয়ানের হাত থেমে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে ঠান্ডা দৃষ্টি। কিছু বলবেন? আমাদের একটু কথা বলা দরকার। শুনুন, প্লিজ। আমি আপনার বয়ফ্রেন্ড না, হাজব্যান্ডও না, যে একটা রুমে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে কথা বলবো। তুমি আমাকে ইগনোর করছো? সত্যি? হ্যাঁ। আরিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, তারপর কয়েক ফুট দূরে দাঁড়িয়ে বলল, যাকে চিনি না তাকে ইগনোর করবো কেন? আরিয়ান, আমি তো আপনাকে চিনি না। তুমি মিথ্যে বলছো। আমার মনে হয় আপনি ভুল করছেন। তুমি কি সত্যি সব ভুলে গেছো? আরিয়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো আবেগ নেই, কিন্তু বুকের ভেতরে পুরনো ক্ষতগুলো আবারও জ্বলে উঠেছে। সে ধীরে ধীরে বলল, কিছু মানুষকে ভুলে যেতে হয় না, তাহলে? তারা এমন কিছু করে যায় যে সারা জীবন মনে রাখে। অহনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছে প্রতিটি কথার আঘাত কোথায় গিয়ে লাগছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমা? হ্যাঁ। মজার ব্যাপার জানেন, কি? যখন একজন নির্দোষ মানুষ জেলে যায় তখন কেউ তার কাছে ক্ষমা চেতে আসে না। আরিয়ান, প্লিজ। যখন তার নিজের মানুষগুলো তাকে ছেড়ে চলে যায় তখন কেউ ক্ষমা চেতে আসে না। আমি ভুল করেছি। ভুল? একটা ভুলের কারণে আমার জীবন ধ্বংস হয়েছিল। আমি জানি। না, আপনি জানেন না। পুরো রুমে ভারী নীরবতা নেমে এলো। অহনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আরিয়ান একবারও সেদিকে তাকালো না। সে নিজের কোট ঠিক করে দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার কাছে গিয়ে থেমে শুধু একটা কথাই বলল, ব্যবসায় আলোচনা অফিসে করবেন, আর ব্যক্তিগত বিষয় আমার কাছে মৃত। কথাটা বলেই সে বেরিয়ে গেল, আর অহনা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো আজকের এই কয়েক মিনিটের কথোপকথন তাকে আগের 5 বছরের চেয়েও বেশি কষ্ট দিয়েছে। কারণ সে আজ প্রথমবার বুঝলো আরিয়ান তাকে ঘৃণা করে না, ঘৃণার চেয়েও ভয়ঙ্কর কিছু করে। সে তাকে নিজের জীবন থেকে মুছে ফেলেছে। অফিস থেকে বের হওয়ার পর পুরো রাস্তা জুড়ে অহনা চুপচাপ ছিল। গাড়ির জানলার বাইরে তাকিয়ে আছে, চারপাশে কত মানুষ, কত গাড়ি, কত ব্যস্ততা, কিন্তু তার চোখের সামনে বারবার ভেসে উঠছে একটাই দৃশ্য, আরিয়ানের ঠান্ডা মুখ আর তার সেই কথাগুলো, আমি চিনি না আপনাকে, যাকে চিনি না তাকে ইগনোর করবো কেন? ব্যক্তিগত বিষয়ে আমার কাছে মৃত। প্রতিটা শব্দই যেন বারবার কানে বাজছে। অহনা চোখ বন্ধ করলো। তার বুকের ভেতরটা ভারী হয়ে আছে। আজকেই সে বুঝতে পারছে একটা মানুষের বিশ্বাস ভাঙার মূল্য কত ভয়ঙ্কর হতে পারে। গাড়ির ড্রাইভার পেছনে তাকিয়ে বলল, ম্যাম, বাড়ি এসে গেছি। অহনা চমকে উঠল। সে বুঝতেই পারেনি কখন বাড়ি চলে এসেছে। রহমান ভিলা শহরের সবচেয়ে অভিজাত এলাকাগুলোর একটাই বিশাল অট্টালিকা। সামনে বড় বাগান, দুই পাশে ফোয়ারা, বিলাসবহুল পরিবেশ, কিন্তু আজ এসবের কোনোটাই অহনার চোখে পড়ছে না। সে ধীরে ধীরে ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমে ঢুকেই তার মা সোফা থেকে উঠে দাঁড়ালেন। কি রে, এসে গেছিস? হুম। কি হয়েছে? কিছু হয়নি তো। আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি
কিছু একটা তো হয়েছে। বললাম তো কিচ্ছু হয়নি। অহনার মা কপাল কুঁচকে তাকালেন। মেয়েটাকে তিনি ছোটবেলা থেকেই দেখছেন, কখন খুশি কখন কষ্টে আছে সবই বুঝতে পারেন। ঠিক তখনই রহমান সাহেব নিচে নেমে এলেন, অহনাকে দেখে হাসলেন। কিরে মা, জি বাবা। মিটিং কেমন হলো? ভালো হয়েছে। ডিল ফাইনাল? প্রায়। গ্রেট। রহমান সাহেব খুশি হয়ে গেলেন, কারণ এই প্রজেক্টটা তাদের কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি জানতাম তুই পারবি। থ্যাঙ্কস বাবা। কিছু হয়েছে? না। নিশ্চিত? হুম। অহনা আর দাঁড়ালো না, সে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। এই দাঁড়া। অহনার বড় ভাই রাহাত, পরিবারের বড় ছেলে, ব্যবসার একটা অংশ সেও দেখে। সোফা থেকে উঠে দাঁড়ালো। এত তাড়াহুড়া কিসের? কি হয়েছে? একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। বলো। তোর বিয়ের বয়স হয়েছে। আবার শুরু করলি? শুরু করলাম মানে? আমি তো সত্যি কথা বলছি। আমার এসব নিয়ে কথা বলার ইচ্ছে নেই। কিন্তু আমাদের আছে। কি? মা বাবাও চিন্তা করে। আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। তুই কি সারা জীবন একা থাকবি? সেটা আমার ব্যাপার। না, এটা শুধু তোর ব্যাপার না। তুই রহমান পরিবারের মেয়ে। আমার ব্যাপারে নাক গলাবি না। আমি তোর ভাই, নাক গলানোর অধিকার আমার আছে। আমি কাউকে অধিকার দেইনি। 5 বছর ধরে একই কথা শুনছি। বিয়ে করবি না, কারোর সাথে দেখা করবি না, কাউকে সুযোগ দিবি না। কেন এখনো কি সেই ছেলেটার জন্য বসে আছিস? ভাইয়া। কি ভাইয়া? আমি কি মিথ্যা বলেছি? আমার অতীত নিয়ে কথা বলবি না। কেন বলবো না? ওই ছেলেটার জন্য নিজের জীবন নষ্ট করছিস। চুপ। আমি চুপ করব না। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। মা বাবা অবাক হয়ে তাকিয়ে আছেন। রাহাত রাগী গলায় বলল, তুই ভুল করছিস। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুলের শাস্তি কি সারা জীবন নিজেকে দিবি? তুমি কিচ্ছু জানো না। তাহলে বল। পারবো না। কেন? কারণ আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। প্রতিদিন ঘুম থেকে উঠি আর মনে হয় আমি একটা মানুষের জীবন শেষ করে দিয়েছি। অহনা, মা প্লিজ আজ আমাকে কিছু বলো না। আর আমার বিয়ে নিয়ে একটা কথা বলবি না। কিন্তু না, আমি কাউকে বিয়ে করব না। কারণ? কারণ আমি পারবো না। কথাটা বলেই সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো। নিচে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। মা দীর্ঘশ্বাস ফেললেন। বাবা চুপচাপ বসে আছেন, আর রাহাতও ধীরে ধীরে সোফায় বসে পড়ল। রাহাত মনে মনে বলল, আজও তুই ওকে বলতে পারলি না, তাই না? এদিকে রাত নিজের পেন্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে আছে আরিয়ান, হাতে কফির মগ, নিচেই ঝলমলে শহর। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, সিয়াম। আরিয়ান কল রিসিভ করলো। বলো। স্যার, রহমান গ্রুপের সাথে ডিলটা ফাইনাল হয়ে গেছে। ওকে। কাল চুক্তিপত্র সাইন হবে। স্যার, হুম। আপনি ঠিক আছেন? মানুষ কি কখনো অতীত ভুলে যায়? সিয়াম অবাক হয়ে গেল, কারণ এই প্রশ্নটা আরিয়ানের মুখে খুবই কমই শোনা যায়। রাত অনেক হয়েছে, পুরো শহর ঝলমলে আলোয় আলোকিত। উঁচু বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে আছে আরিয়ান, এক হাতে কফির মগ, অন্য হাতে ফোন। হালকা বাতাসে তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, কিন্তু তার মন আজ অদ্ভুতভাবেই অস্থির। বহু বছর ধরে যে অতীতটাকে সে বুকের ভিতরে চাপা দিয়ে রেখেছিল, সেই অতীত আজ আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। ফোনের ওপাশে সিয়াম চুপচাপ অপেক্ষা করছে। আরিয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, সিয়াম। জি স্যার। মানুষ কি কখনো অতীত থেকে পুরোপুরি বের হতে পারে? সিয়াম কয়েক সেকেন্ড চুপ রইল। প্রশ্নটা সাধারণ নয়, বিশেষ করে প্রশ্নটা যখন আরিয়ান করেছে। না স্যার, না। মানুষ অতীত আঁকড়ে ধরেই বাঁচে। আমি তো অতীতকে মুছে ফেলতে চাই। পারবেন না স্যার। কেন? কারণ মানুষ যত বেশি ভুলতে চায় তত বেশি মনে পড়ে। ধরুন আপনি কাউকে ভুলে যেতে চান, তখন কি হয় জানেন? কি? সারাদিন নিজেকে বোঝাতে থাকবেন যে তাকে মনে করবেন না, আর সেই চেষ্টার মাঝে মানুষটাকে সবচেয়ে বেশি মনে পড়ে। আরিয়ান কফিতে চুমুক দিল। চোখের সামনেই শহরের আলো, কিন্তু তার মনে ভেসে উঠছে অন্য একটি মুখ। আহনাকে, সেই পুরনো অহনাকে, যে হাসতো, যে রাগ করতো, যে সারাদিন ফোনে বকবক করতো। তারপর হঠাৎই একদিন সব বদলে গেল। আরিয়ান গম্ভীর শ্বাস নিল। তুমি কি জানো সিয়াম, কি স্যার? একটা সময় ছিল যখন আমি বিশ্বাস করতাম পৃথিবীর সবাই আমাকে ছেড়ে চলে গেলেও
একজন মানুষ থাকবে, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাও চলে গিয়েছিল। সব মানুষ একরকম না স্যার। আমি জানি, কিন্তু বিশ্বাস ভাঙার শব্দ খুব ভয়ঙ্কর। হুম। গাছ ভাঙলে মানুষ জোড়া লাগাতে পারে, কিন্তু বিশ্বাস ভাঙলে তখন দাগ থেকে যায়। শুধু দাগ, পুরো মানুষটাই বদলে যায়। স্যার, একটা কথা বলবো? বলো। আপনি এখনো রাগ করেন? অবশ্যই করি। না স্যার, আমি অন্য কথা বলছি। কি বলতে চাও? আপনি এখনো কষ্ট পান? যদি কষ্ট না পেতেন তাহলে আজ এতগুলো বছর পরেও সেই মানুষটার কথা উঠলে আপনার চোখ বদলে যেত না। আপনি হয়তো তাকে ভালোবাসেন না, কিন্তু তার দেওয়া ক্ষত এখনো শুকায়নি। কিছু ক্ষত কখনো শুকায় না। জানি। তুমি জানো জেলের প্রথম রাতটা কেমন ছিল? চারপাশে অপরিচিত মানুষ, লোহার গেট, অন্ধকার একটা ঘর। আর আমি ভাবছিলাম কাল সকালে হয়তো সব ঠিক হয়ে যাবে। আমি ভেবেছিলাম সে আসবে, সে বলবে আমি নির্দোষ, সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে। কিন্তু সে আসেনি, একবারও না। স্যার। জানো সবচেয়ে কষ্ট গেছিল কি? জেল না, অপমান না, মানুষের ঘৃণাও না। সবচেয়ে কষ্ট ছিল যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সে আমাকে কষ্ট দিয়েছে। সিয়ামের বুকটাও ভারী হয়ে উঠল। সে অনেক কিছু জানে, কিন্তু পুরো গল্প কখনোই জানে না। তবুও বুঝতে পারে আরিয়ানের ভেতরে কতটা আগুন লুকিয়ে আছে। স্যার, কখনো কি তাকে ক্ষমা করতে পারবেন? প্রশ্নটা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ রইল। বাতাস আরো জোরে বইতে লাগলো। তারপর ধীরে ধীরে বলল, ক্ষমা? জি। জানি না, হয়তো একদিন পারবো, হয়তো কোনোদিনও না। ঘৃণা নিয়ে বাঁচা কঠিন। আমি ঘৃণা নিয়ে বাঁচি না। তাহলে? আমি শুধু মনে রাখি। কথাটা শুনেই সিয়াম আর কিছু বলল না, কারণ সে জানে কখনো কখনো কিছু স্মৃতি মানুষ ভুলতে পারে না, চাইলেও পারে না। এদিকে নিজের রুমে বসে আছে অহনা। ঘরের সব লাইট বন্ধ, শুধু বারান্দা দিয়ে আসা চাঁদের আলো। হাতে একটা পুরনো ছবি, ছবিতে একটা ছেলে আর একটা মেয়ে হাসছে। ছেলেটা আরিয়ান, মেয়েটা অহনা। অহনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কেন একটা বারও আমার কথা শুনতে চাইলে না আরিয়ান? আমি জানি আমি ভুল করেছি, অনেক বড় ভুল, কিন্তু একবার, শুধু একবার যদি তুমি আমার কথাটা শুনতে। সে ছবিটা বুকে জড়িয়ে ধরল। আর অন্যদিকে শহরের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা আরিয়ান আকাশের দিকে তাকিয়ে আছে। দুজন মানুষ, একই শহরে, একই আকাশের নিচে, কিন্তু তাদের মাঝখানে দূরত্বটা যেন কয়েক আলোকবর্ষ। আর ভাগ্য ধীরে ধীরে তাদের পুরনো গল্পের নতুন অধ্যায় খুলতে শুরু করেছে। রাত কেটে নতুন সকাল এলো, কিন্তু রাতের মতো অস্থিরতা রয়ে গেল দুজন মানুষের মনেই। একজন নিজের ভুলের বোঝা বয়ে বেড়াচ্ছে, আর একজন নিজের ভাঙা বিশ্বাসের ক্ষত লুকিয়ে রেখেছে। সকাল। আরিয়ান গ্লোবাল হোল্ডিংস অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। প্রতিদিনের মতোই শান্ত, স্থির আর আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাকে। কেউ বুঝতেই পারবে না গতকাল তার অতীত আবার সামনে এসে দাঁড়িয়েছে। শ্যাম দ্রুত এগিয়ে এলো। স্যার, আজ 11টায় চুক্তিপত্র সাইন হবে। সব প্রস্তুত? জি স্যার। ভালো। স্যার, একটি কথা বলি। বলো। আজও কি একইভাবে থাকবেন? মানে মিস রহমান যদি কথা বলতে চায়? অবশ্যই, ব্যক্তিগত কথা বলার সময় নেই। জি স্যার। অন্যদিকে রহমান ভিলা অহনা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আজ তার চোখের নিচে ক্লান্তির ছাপ। সারা রাত প্রায় ঘুমায়নি। তার মা রুমে ঢুকলেন। আজ আবার মিটিং? হুম। কালও তোকে খুব অস্থির লাগছিল। কিছু হয়নি মা। এখনো একই কথা? কিছু কিছু কথা বললেও মানুষ বুঝবে না। তবুও বলতে হয় মা, সব কষ্ট একা বয়ে বেড়ানো যায় না। অহনা কিছু বলল না, কারণ সে জানে তার কষ্টের গল্প শুনে কেউই সেই 5 বছরে ফিরিয়ে দিতে পারবে না। সকাল 11টা। আরিয়ান গ্লোবাল হোল্ডিং। আজ কনফারেন্স হলো আগের চেয়েও বেশি জমকালো। 2 কোম্পানির আইনজীবী, ডিরেক্টর, ফাইন্যান্স টিম সবাই উপস্থিত। আজ আনুষ্ঠানিকভাবেই চুক্তি স্বাক্ষর হবে। একের পর এক গাড়ি এসে থামলো। অহনা নামলো। আজ সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেছে, কিন্তু ভিতরে ভিতরেই তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। কারণ সে জানে আজ আবার আরিয়ানের মুখোমুখি হতে হবে। কনফারেন্স হল।
সবাই নিজেদের জায়গায় বসেছে। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। আরিয়ান ভেতরে ঢুকলো। সবাই দাঁড়িয়ে গেল। অহনার চোখ অজান্তেই তার দিকে চলে গেল। আজও সেই একই ব্যক্তিত্ব, একই ঠান্ডা ভাব, একই দূরত্ব। কয়েক মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ল, কিন্তু আরিয়ান যেন কিছুই হয়নি এমন একটা ভাবে অন্যদিকে তাকিয়ে গেল। অহনার বুকটা আবারও মোচড় দিয়ে উঠল। চুক্তিপত্র পড়া শুরু হলো। আইনজীবীরা একে একে সব শর্ত পড়ে শোনাচ্ছে। সবকিছু ঠিকঠাক। অবশেষে সই করার সময় এলো। আরিয়ান কলম হাতে নিল, অহনাও নিল। ভাগ্যের কি অদ্ভুত খেলা! একসময় এই দুইজন বিয়ের কাগজে সই করার স্বপ্ন দেখেছিল, আর আজ ব্যবসার চুক্তিতে সই করছে দুইজন পাশাপাশি বসে, কিন্তু মাঝখানে যেন 1000 মাইল দূরত্ব। সই শেষ হতেই সবাই হাততালি দিল। কনগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন ম্যাম। থ্যাংক ইউ। কিছুক্ষণ পর সবাই ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। অহনা বুঝতে পারলো আজ যদি কথা না বলে তাহলে হয়তো আর সুযোগ পাবে না। কিছুক্ষণ পর হলরুম প্রায় ফাঁকা। আরিয়ান ফাইল গুছিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই আরিয়ান প্লিজ, আজ অন্তত আমার কথা শোনো। বলুন। এভাবে বলছো কেন? কিভাবে? যেন আমি অপরিচিত কেউ। আমরা কি পরিচিত? তুমি জানো আমরা পরিচিত, তুমি খুব ভালো করেই জানো। সত্যি? হ্যাঁ। আরিয়ান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, মজার ব্যাপার জানেন, কি? যেদিন আমাকে সবাই অপরাধী ভাবছিল সেদিনও আমি ভেবেছিলাম অন্তত একজন মানুষ আমাকে চিনবে, আরিয়ান, কিন্তু সেও চিনতে পারেনি। আমি ভুল করেছিলাম। এই কথাটা আপনি কতবার বলবেন? যতবার প্রয়োজন, কারণ আমি সত্যি ভুল করেছিলাম। একটা কথা বলুন তো, কি? যদি সময়টা উল্টা ঘুরে যেত তাহলে কি সব বলে যেত? উত্তর দিন। জানি না। দেখলেন, আপনি নিজেও নিশ্চিত না। আমি শুধু জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি। কষ্ট? কষ্ট আর ধ্বংস এক জিনিস না, হয় না? তাহলে তুমি আমাকে চেনো? আরিয়ান বুঝতে পারলো ভুল করে নাম বলে ফেলেছে, কিন্তু নিজেকে সামলে নিল। নাম জানলেই মানুষকে চেনা যায়। আরিয়ান প্লিজ, একবার শুধু আমার কথা শোনো। কেন শুনবো? কারণ আমি এখনো। বাকিটা বলতে পারলো না অহনা, গলা আটকে গেল। আরিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, কিছু কথা সময় মতো বলতে হয়, সময় পেরিয়ে গেলে সেই কথাগুলোর দাম থাকে না। তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করবে না? প্রশ্নটা শুনে আরিয়ান চুপ করে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য পুরনো কষ্টের ছায়া ভেসে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সেটা মিলিয়ে গেল। জানি না। এতটুকু বলেই সে ফাইল হাতে নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। অহনা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আজও সে তার মনের সব কথা বলতে পারল না। আর আরিয়ান, সে এখনও নিজের চারপাশে এমন একটা দেয়াল তুলে রেখেছে যেখানে কাউকে ঢুকতে দিতে চায় না। গভীর রাত, পুরো শহর আলোয় ঝলমল করছে। কোথাও মানুষের ব্যস্ততা, কোথাও হাসি, কোথাও পরিবারের সাথে কাটানো সুন্দর সময়। কিন্তু শহরের এক কোণে বিশাল একটা পেন্ট হাউসের বারান্দায় একা বসে আছে আরিয়ান। তার সামনে ধোয়া ওঠা কফির কাপ, হাতে কোনো ফাইল নেই, কোনো মিটিং নেই, কোনো ব্যবসার চিন্তা নেই। তবুও তার চোখে ঘুম নেই, কারণ কিছু রাত থাকে যেখানে মানুষ যতই সফল হোক নিজের অতীত থেকে পালাতে পারে না। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল আরিয়ান। আজকের পুরো দিনটাই তার মাথার মধ্যে ঘুরছে। অহনাকে আবার দেখেছে 5 বছর পর, কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল সে যতটা ভেবেছিল নিজেকে শক্ত রাখতে পারবে ততটা পারেনি। অহনার চোখের পানি দেখে তার ভিতরে কোথাও যেন একটা অদ্ভুত অনুভূতি জেগেছিল, কিন্তু পরের মুহূর্তেই অনেকটা স্মৃতি সেই অনুভূতিকে পিষে দিয়েছে। একটা হাসপাতালের করিডোর, একটা সাদা কাপড়ে ঢাকা নিথর দেহ, আর তার মা। আরিয়ানের মুঠো শক্ত করে গেল। সে চোখ বন্ধ করলো। আর কয়েক বছর আগে সেই ভয়ঙ্কর দিনটা আবারও ভেসে এলো। 5 বছর আগে পুলিশ স্টেশন। আরিয়ানের 2 হাত হাতকড়া পরানো, চারপাশে সাংবাদিক, মানুষের ভিড়। কেউ থুতু ফেলেছে, কেউ গালি দিচ্ছে, কেউ বলছে, এমন ছেলেদের কঠিন শাস্তি হওয়া উচিত। দেখতে তো ভদ্র লাগে, ভেতরে ভেতরে শয়তান। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি নির্দোষ। চুপচাপ সামনে যাও। আমি সত্যি কিছু করিনি। কোর্টে গিয়ে বলবা। ঠিক তখনই ভিড়ের মধ্যেই সে অহনাকে দেখেছিল, চোখ ভরা পানি, কিন্তু সে এগিয়ে আসেনি। একবারও বলেনি আরিয়ান এমন করতে পারে না, একবারও না। সেই মুহূর্তে আরিয়ানের ভিতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। বর্তমান আরিয়ান ধীরে ধীরে চোখ খুলল। তার বুকটা ভারী হয়ে আসছে, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর স্মৃতি এখনও বাকি। সে টেবিলের ড্রয়ার খুলল, সেখান থেকে একটা পুরনো ছবি বের করলো। ছবিটাতে সে আর তার মা
খুব সাধারণ একটা ছবি, কিন্তু এটাই তার সবচেয়ে মূল্যবান সম্পদ। আরিয়ান ছবিটার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে কেঁপে উঠল। মা। শব্দটা বের হতেই তার গলা ভারী হয়ে গেল। পৃথিবীতে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ ছিল মাত্র একজন, তার মা। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। ছোটবেলা থেকে মাই ছিল তার পুরো পৃথিবী, বন্ধু, অভিভাবক, সাহস, ভরসা, সব কিছু। কিন্তু যেদিন তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিনই সব শেষ হয়ে যায়। ফ্ল্যাশব্যাক, হাসপাতাল। আরিয়ান তখন জেলের ভেতরে। হঠাৎ একজন পুলিশ এসে বলল, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। আরিয়ান ভেবেছিল হয়তো কোনো আইনজীবী এসেছে, কিন্তু দেখা করতে এসেছিল তাদের এলাকার একজন পরিচিত চাচা। লোকটার চোখ লাল, মুখ গম্ভীর। আরিয়ান উদ্বিগ্ন হয়ে বলল, চাচা, মা কেমন আছে? বাবা, নিজেকে শক্ত কর। কি হয়েছে? তোর মায়ের স্ট্রোক হয়েছিল। এখন কেমন আছে? নেই বাবা, তোর মা আর নেই। মুহূর্তের জন্য পৃথিবী থেমে গিয়েছিল। আরিয়ান স্থির হয়ে গিয়েছিল, সে যেন শুনতেই পায়নি। কি? তোর মায়ের মৃত্যু হয়েছে। না না, মিথ্যা। আমার মার কিছু হতে পারে না। চাচা, আমাকে মায়ের কাছে নিয়ে যান প্লিজ। আমাকে একবার দেখতে দিন, একবার। পুরো জেল কেঁপে উঠেছিল তার চিৎকারে, কিন্তু কোনো লাভ হয়নি। সে শেষবারের মতো মায়ের মুখটাও দেখতে পারেনি, শেষবার মা বলে রাখতেও পারেনি, শেষ বিদায়টাও জানাতে পারেনি। বর্তমান আরিয়ানের চোখ বেয়ে একটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সে দ্রুত সেটা মুছে ফেলল, কারণ সে বহু বছর আগে কান্না করতে ভুলে গেছে। কিন্তু কিছু কষ্ট আছে যেগুলো মানুষ যতই লুকাক মাঝে মধ্যে বের হয়ে আসে। আরিয়ান ছবিটার দিকে তাকিয়ে বলল, জানো মা, আজ সে আবার আমার সামনে এসেছে। যে মেয়েটাকে একসময় সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু যখনই তাকে দেখি তোমার কথা মনে পড়ে, তোমার শেষ দিনটার কথা মনে পড়ে। যদি সেদিন এসব না হতো, তুমি আজ বেঁচে থাকতে মা। আমাকে একা রেখে যেতে হতো না। আমার আপন বলতে আজ কেউ নেই, কেউ না। এই বিশাল বাড়ি, এই টাকা, এই ক্ষমতা, কিছুই তোমার জায়গা নিতে পারেনি। চারপাশে নীরবতা, শুধু রাতের বাতাস বইছে। আরিয়ান আকাশের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমিও তো অহনাকে ক্ষমা করতে পারি, কিন্তু তোমাকে হারানোর কথা কখনো বলতে পারবো না। তার চোখে আবারও সেই পুরনো আগুন জ্বলে উঠল, কারণ তার কাছে এটা শুধু একটা বিশ্বাসঘাতকতার গল্প নয়, এটা তার মাকে হারানোর গল্প। আর তাই অহনাকে দেখলেই তার বুকের ভেতরে জমে থাকা রাগটা আবারও জেগে ওঠে। কিন্তু সে জানে না, ভাগ্য তাদের জন্য এখনো আরো অনেক কঠিন সত্য লুকিয়ে রেখেছে। আর সেই সত্য সামনে এলেই তাদের জীবন আবারও উলটপালট হয়ে যাবে। রাতের ঘটনাগুলোর পর খুব একটা ঘুম হয়নি অহনার। ভোরের দিকে কিছুক্ষণ চোখ লেগেছিল, ঘুম ভাঙতেই আবারও সেই একই চিন্তা। আরিয়ান, তার চোখের শীতলতা, তার কথাগুলো, তার দূরত্ব। অহনা বিছানায় বসে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল, তারপর গভীর শ্বাস নিয়ে উঠে পড়ল। কারণ জীবন থেমে থাকে না। মনের ভিতরে ঝড় চললেও বাইরের পৃথিবীর সামনে স্বাভাবিক থাকতে হয়। সকাল, রহমান বিলা। ডাইনিং টেবিলে সবাই প্রায় উপস্থিত। রহমান সাহেব খবরের কাগজ পড়ছেন। অহনাদের মা নাস্তার ব্যবস্থা করছে। রাহাত মোবাইলে কিছু দেখছে। কয়েক মুহূর্ত পর সিঁড়ি দিয়ে নিচে নামলো অহনা। আজও তার মুখে ক্লান্তির ছাপ। মা তাকিয়ে বললেন, আয় মা, নাস্তা কর। আসছি। অহনা চুপচাপ চেয়ার টেনে বসলো। একজন কাজের মহিলা খাবার সার্ভ করে দিল। কিছুক্ষণ সবাই নীরব। হঠাৎই রাহাত গলা খাকারি দিল। একটা কথা ছিল। বলো। রাগ করবি না তো? আগে বলো। তোর বিয়ে ঠিক করেছি। কথাটা শুনেই অহনার হাত থেমে গেল। চামচটা প্লেটের উপরে ঠক করে শব্দ করলো। পুরো ডাইনিং টেবিল নিস্তব্ধ। অহনা ধীরে ধীরে মাথা তুলল, তার চোখে অবিশ্বাস। কি বললি? তোর বিয়ে ঠিক করেছি। মাথা খারাপ হয়ে গেছে তোর? না, পুরোপুরি সুস্থ আছি। কে বলেছে তোকে আমার বিয়ে ঠিক করতে? পরিবার। বাবা? আমরা শুধু কথা বলেছি, এখন কিছু ফাইনাল হয়নি। কথা বলেছো আমাকে না জানিয়ে? মা, আগে শান্ত হ। আমি শান্ত আছি মা, কিন্তু আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমরা তোর ভালোই চাই। আমার ভালো আমি নিজে বুঝি। না, তুই বুঝিস না। মানে? 5 বছর ধরে তুই একটা মৃত সম্পর্কের আঁকড়ে ধরে আছিস। আমার ব্যক্তিগত ব্যাপারে একটা কথাও বলবি না? বলবো, 100 বার বলবো, কারণ তুই নিজের জীবন নষ্ট করছিস। আমার জীবন আমি নষ্ট করলে তোর সমস্যা কি? কারণ আমি তোর ভাই। তোমরা থামো।
সকাল সকালেই ঝগড়া শুরু করিস না। তুই কি সারা জীবন একা থাকবি? থাকলে থাকবো। এখনো কি ওই ছেলেটার জন্য অপেক্ষা করছিস? চুপ। কেন? সত্যি বলছি বলে? তার নাম মুখেও নিবি না। কেন নেব না? ভাই, কি কি ভুল বলছি? তুই এখনো তাকে ভুলতে পারিসনি? এটা আমার ব্যাপার। না, এটা পুরো পরিবারের ব্যাপার। তোর বয়স হয়েছে, বাবা মা চিন্তা করছে, আর তুই এখনো অতীত দিয়ে পড়ে আছিস। আমি কাউকে বিয়ে করব না। করবি? না। করবি? দুজনেই এবার প্রায় চিৎকার করছে। মা হতবিম্ব, বাবা কপালে হাত দিলেন। অহনা, মা শান্ত হ। না মা, আজ কেউ আমাকে শান্ত করতে পারবে না। আমার জীবনটা কি তোমাদের খেয়াল না? যখন ইচ্ছে যাকে খুশি বিয়ে দিয়ে দিবে। আমরা তো শত্রু না। তাহলে এমন করছিস কেন? কারণ আমি চাই তুই আবার হাসিস, স্বাভাবিক জীবনযাপন করিস। আমি ঠিক আছি। ঠিক আছিস? সত্যি? রাতে ঘুমাতে পারিস? নিজের চোখের নিচে কালো দাগ দেখছিস? আয়নার নিজেকে একবার দেখেছিস? তুই নিজেকে শাস্তি দিচ্ছিস, আর কত দিবি? যতদিন দরকার। একটা ভুলের জন্য। ওই ভুলটা সাধারণ ভুল ছিল না। তুমি বুঝবে না, কেউ বুঝবে না। তাহলে বুঝিয়ে বল। পারবো না। আর একটা কথা শুনে রাখ, আমার বিয়ে নিয়ে কেউ কোনো সিদ্ধান্ত নেবে না, কেউ না। যদি নেই? তাহলে সেই বিয়েতে আমি থাকবো না। কথাটা বলেই সে টেবিলের উপরে রাখা গ্লাসটা সরিয়ে দিল। গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল ঝনঝন। মা চমকে উঠলেন। অহনা, কিন্তু অহনা দাঁড়ালো না। রাগে কষ্টে অপমানে তার চোখ ভিজে গেল। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কয়েক মুহূর্ত পর উপরের রুমের দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। নিচে নেমে এলো নিস্তব্ধতা। মা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা এভাবে আর কতদিন থাকবে? রাহাত চুপ করে বসে রইল। বাবাও গম্ভীর। কিন্তু রাহাতের মনে একটাই চিন্তা, যতদিন আরিয়ানের স্মৃতি অহনার মনে থাকবে ততদিন সে কাউকে নিজের জীবনে জায়গা দিতে পারবে না। আর অন্যদিকে এই মুহূর্তে আরিয়ান নিজের অফিসের দিকে রওনা হয়েছে। সে জানেও না তার নামটুকু আজ আবার একটা বাড়িতে ঝড় তুলে গেছে। এদিকে রহমান ভিলায় এখনও সকালের ঝড়ের রেশ কাটেনি। অহনা নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে। আর অন্যদিকে শহরের অন্য প্রান্তে সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। সেখানে ব্যক্তিগত কষ্টের কোনো জায়গা নেই। সেখানে শুধু কাজ, সাফল্য আর দায়িত্ব। সকাল 10টা। অ্যারেন গ্লোবাল হোল্ডিংস বিশাল অফিস বিল্ডিংয়ের সামনে একের পর এক দামি গাড়ি এসে থামছে। কর্মচারীরা ব্যস্ত। আজকের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতালির একটি আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধি দল এসেছে। এই ডিল সফল হলে ইউরোপিয়ান মার্কেটে কোম্পানির অবস্থান আরও শক্তিশালী হবে। সিয়াম হাতের ফাইল নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। স্যার, ইটালির টিম এসে গেছে। তাদের কনফারেন্স লাউঞ্জে বসান। জি স্যার। ঠিক তখনই লিফট খুলে বের হলো আরিয়ান। কালো স্যুট, চোখে আত্মবিশ্বাস, মুখে গম্ভীরতা। তাকে দেখেই সবাই দাঁড়িয়ে গেল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, ইতালির টিম এসেছে। মিটিং রুম রেডি? জি স্যার। ভালো। আরিয়ান সোজা নিজের কেবিনে ঢুকে গেল। টেবিলের উপরে রাখা ফাইলগুলো খুলে দেখতে লাগলো। কয়েক মিনিট পরেই সিয়াম আবারও ভেতরে এলো। স্যার, তারা অপেক্ষা করছে। চলুন। কনফারেন্স হল। ভেতরে ইতালির প্রতিনিধিরা বসে আছেন। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্কো রোসি, ইতালিয়ান নামকরা ব্যবসায়ী। দরজা খুলতেই সবাই তাকালো। আরিয়ান ভেতরে ঢুকলো। মার্কো উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। মিস্টার আরিয়ান, ফাইনালি উই মিট। ওয়েলকাম টু বাংলাদেশ মিস্টার মার্কো। থ্যাংক ইউ। সবাই নিজেদের জায়গায় বসে পড়ল। মিটিং শুরু হলো। স্ক্রিনে কোম্পানির প্রেজেন্টেশন ভেসে উঠল। মার্কো ফাইল খুলে বলল, আমরা দীর্ঘমেয়াদী পার্টনারশিপ চাই, শুধু 1-2 বছরের জন্য নয়। আমরাও একই জিনিস চাই। আমরা অস্থায়ী ব্যবসায় বিশ্বাস করি না। মিটিং ধীরে ধীরে গভীরে যেতে লাগলো। আলোচনা হলো প্রোডাকশন, এক্সপোর্ট, ইউরোপিয়ান মার্কেট, নতুন বিনিয়োগ, সব কিছুই নিয়ে। এক পর্যায়ে মার্কো প্রশ্ন করলো, আপনার কোম্পানির সবচেয়ে বড় শক্তি কি? সবাই আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমরা সমস্যা থেকে পালাই না, সমস্যার সমাধান করি। ইন্টারেস্টিং আনসার। আরে সত্যি, অনেক কোম্পানি ব্যর্থ হয় চাপ সামলাতে না পেরে। চাপ মানুষকে ভাঙে না, চাপ মানুষকে ছিনিয়ে দেয়। কথাটা শুনে ইতালির প্রতিনিধিরা একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছে এই মানুষটা শুধু একজন সিইও না, সে নিজের জীবনের ভয়ঙ্কর সময় পার করে এখানে এসেছে।
প্রায় 2 ঘন্টা ধরে মিটিং চলল। একসময় মার্কো ফাইল বন্ধ করে বলল, মিস্টার আরিয়ান, ইয়েস, অনেস্টলি আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ। আমি অনেক সিইও দেখেছি, কিন্তু আপনার মধ্যে আলাদা কিছু আছে। সিয়ামের মুখে গর্বের হাসি ফুটে উঠল। মার্কো আবারও বলল, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাধারণ। এক্সপিরিয়েন্স টিচেস আস। সামটাইমস পেইন টু। কথাটা শুনে এক মুহূর্তের জন্য আরিয়ানের চোখ বদলে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামনে নিল। মেবি। মিটিং শেষের দিকে সব কাগজপত্র যাচাই করা হলো। অবশেষে মার্কো নিজের কলম বের করলো। উই আর রেডি। সো আর উই। দুজন একসাথে চুক্তিপত্রে সই করলো। সাথে সাথেই সবাই হাততালি দিয়ে উঠল। কংগ্রেচুলেশন স্যার। থ্যাংক ইউ। টু আ সাকসেসফুল ফিউচার। টু এ সাকসেসফুল ফিউচার। স্যার, আজকের ডিলটা কোম্পানির জন্য বিশাল একটা অর্জন। প্রতিটা অর্জনের পেছনে একটা মূল্য দিতে হয় সিয়াম। জি স্যার। কেউ সময় দেয়, কেউ পরিশ্রম দেয়, আর কেউ অনেক কিছু হারিয়ে দেয়। সিয়াম আর কিছু বলল না, কারণ সে জানে এই মানুষটার সাফল্যের পিছনে এমন কিছু গল্প আছে যেগুলো সে কাউকেই বলতে চায় না। ঠিক তখনই আরিয়ানের ফোন বেজে উঠল। আরিয়ান ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখ সরু হয়ে এলো, কারণ স্ক্রিনে যে নামটা ভেসে উঠেছে সেটা দেখে বহুদিন পর তার চোয়াল শক্ত হয়ে উঠল। ফোনের স্ক্রিনে লেখা রাহাত রহমান। অহনার বাড়ি থেকে প্রথমবার কেউ তাকে ফোন করেছে। কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল আরিয়ান, তারপর ধীরে ধীরে কল রিসিভ করলো। বলুন। আমাদের দেখা করা দরকার মিস্টার আরিয়ান। আরিয়ান ভ্রু কুঁচকাল, আর তার মনে অদ্ভুত একটা সন্দেহ জন্ম নিতে শুরু করলো। ফোনের ওপাশে রাহাতের গম্ভীর কণ্ঠ শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইল আরিয়ান। তার চোখে ভেসে উঠল বিস্ময়। অহনাকে সে আশা করেনি, কিন্তু রাহাত, এটা সে ভাবেনি। আমাদের কোথাও বসা উচিত মিস্টার আরিয়ান। কি বিষয়ে? সামনাসামনি বলে ভালো হবে। আমি ব্যস্ত মানুষ মিস্টার রাহাত। জানি, তবু এই কথাটা আপনার শোনার প্রয়োজন। ঠিক আছে। কোথায় দেখা হবে? বিকেল 5টায়, বুল আর্কেড রেস্টুরেন্ট, গুলশান। ওকে। সময় মতো আসবেন। কথাটা বলেই কল কেটে দিল আরিয়ান। সিয়াম পাশেই দাঁড়িয়ে ছিল। সে কৌতূহলী হয়ে বলল, স্যার, রহমান সাহেবের ছেলে। কি চাই? জানি না, তবে ভালো কিছু হবে বলে মনে হয় না। এদিকে রাহাত ফোন রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল, তার চোখে চিন্তার ছাপ। সে জানে আর আজকের এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত 5 বছর ধরে সে নিজের বোনকে ধীরে ধীরে ভেঙে যেতে দেখেছে। অহনা বাইরে থেকে শক্ত, কঠিন, আত্মবিশ্বাসী, কিন্তু ভেতরে সে এখনো অতীতের একটা ভুলের শাস্তি ভোগ করছে। রাহাত মনে মনে বলল, আজ যেভাবে হোক এই মানুষটার সাথে কথা বলবো। বিকেল 5টা, ব্লু অর্কিড রেস্টুরেন্টের ভিআইপি সেকশনে বসে আছে আরিয়ান। তার সামনে 1 কাপ ব্ল্যাক কফি, হাতে ফোন, চোখে নির্লিপ্ত ভাব। কয়েক মিনিট পর রাহাত ভেতরে ঢুকলো। চারপাশে তাকিয়ে আরিয়ানকে দেখতে পেল। ধীরে ধীরে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। রাহাত চেয়ার টেনে বসলো। কিছুক্ষণ দুজনেই চুপ। একজন ওয়েটার এসে অর্ডার নিয়ে চলে গেল। নীরবতা ভাঙল আরিয়ান। বলুন। আমি ঘুরিয়ে পেছে কথা বলবো না। ভালো। আমার বোনের ব্যাপারে কথা বলতে এসেছি। তারপর? আপনার জন্য আমার বোন বিয়েতে রাজি হচ্ছে না। কথাটা বলেই রাহাত আরিয়ানের দিকে তাকালো, কিন্তু আরিয়ান হঠাৎই হেসে ফেললো। রাহাত ভ্রু কুঁচকালো। আরিয়ান হাসতে হাসতে বলল, আপনার বোনের সাথে কি আমার কোনো রিলেশন আছে যে আমার জন্য বিয়েতে রাজি হবে না? আপনি জানেন আমি কি বলতে চাইছি? না, আমি কিছুই জানি না। 5 বছর ধরে ও কারোর সাথে সম্পর্ক করেনি, কাউকে জীবনে আসতে দেয়নি, কারণ সে এখনো আমার জন্য অপেক্ষা করছে। আপনি জানতেন? আন্দাজ করেছি। তাহলে? তাতে আমার কি? মানে? আমি কাউকে বলিনি আমার জন্য অপেক্ষা করতে। কিন্তু আমি কি কোনোদিনও আপনার বোনকে বলেছি 5 বছর বসে থাকতে? বলেছি না। তাহলে? আপনি খুব রেগে আছেন। না, রাগ অনেক আগেই শেষ হয়ে গেছে। সত্যি? আমার বোন ভুল করেছে, বড় ভুল। সে অনুতপ্ত, খুব অনুতপ্ত। অনুতপ্ত? হ্যাঁ। মজার ব্যাপার। কেন? যখন একজন মানুষ ধ্বংস হয়ে যায় তখন সবাই অনুতপ্ত হয়। আমি যখন জেলে ছিলাম কেউ আমার পাশে দাঁড়ায়নি। যখন মানুষ আমাকে অপরাধী বলেছিল কেউ আমার কথা শুনতে চায়নি। যখন আমার মা মারা গেলেন কেউ ফিরে এসে বলল না সরি আরিয়ান। রাহাতের মুখ গম্ভীর হয়ে উঠল। সে প্রথমবার বুঝতে পারছে আরিয়ানের রাগ শুধু অহনার উপরে না, এর পেছনে আরো গভীর ক্ষত আছে। আমি আপনার কষ্ট বুঝি। না, আপনি বুঝবেন না।
কারণ আপনি কখনো জেলের লোহার গেটের পেছনে দাঁড়াননি। আপনি কখনো দেখেননি আপনার মায়ের লাশ, অথচ শেষবারের মতো ছুঁতে পারেননি। আপনি কখনো একা হননি। রাতে স্তব্ধ হয়ে গেল। প্রথমবারের মতো তার বুকে অপরাধ বোধ জাগলো। আমি জানতাম না। জানার প্রয়োজনও নেই। একটা প্রশ্ন করব? করুন। আপনি কি এখনো আমার বোনকে ভালোবাসেন? প্রশ্নটা শুনে আরিয়ান স্থির হয়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতির ছায়া ভেসে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সেটা মিলিয়ে গেল। আরিয়ান মুচকি হাসল। আপনি ভুল মানুষকে প্রশ্ন করেছেন। মানে? যেদিন একজন মানুষ বিশ্বাস হারায় সেদিন ভালোবাসাও মরে যায়। রাত চুপ করে রইল। আরিয়ান চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বিল টেবিলে রেখে কোট ঠিক করলো। আপনার বোনকে বলবেন নিজের জীবন নিয়ে ভাবতে, আমার জীবন নিয়ে নয়। কথাটা বলেই সে চলে যেতে লাগলো। রাহাত শুধু তাকিয়ে রইল। তার মনে হলো আজকের এই মানুষটা আর 5 বছর আগের আরিয়ান নয়। এই আরিয়ান অনেক বেশি শক্ত, অনেক বেশি ঠান্ডা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতেই শিখে গেছে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। আরিয়ান ভিলার ডাইনিং হল আলোয় ঝলমল করছে। বড় ডাইনিং টেবিলে একে একে সবাই জড়ো হয়েছে। রহমান সাহেব, তার স্ত্রী রাহাত আর অহনা। বাইরে থেকে দেখলে মনে হবে সুখী একটা পরিবার একসাথে রাতের খাবার খেতে বসেছে, কিন্তু বাস্তবে প্রত্যেকের মনে আলাদা আলাদা চিন্তা, বিশেষ করে রাহাতের। বিকেলে আরিয়ানের সাথে দেখা করার পর থেকেই সে অদ্ভুত চুপচাপ হয়ে গেছে। আরিয়ান যে কথাগুলো বলেছে সেগুলো এখনও তার মাথার মধ্যে ঘুরছে। আমি কাউকে বলিনি আমার জন্য অপেক্ষা করতে। যেদিন বিশ্বাস হারায় সেই দিন ভালোবাসাও মরে যায়। কথাগুলো শুনে তারও খারাপ লেগেছিল, কারণ সে বুঝতে পেরেছে আরিয়ানের কতটা যতটা ভেবেছিল তার চেয়েও অনেক গভীর। ডাইনিং টেবিলের নীরবতা, শুধু প্লেট আর চামচের শব্দ। হঠাৎই রাহাত গলা পরিষ্কার করলো। অহনা, কি? আজ আমি আরিয়ানের সাথে দেখা করেছি। কি? দেখা করেছি। কেন? তোর ব্যাপারে কথা বলতে। রহমান সাহেব আর তার স্ত্রীও অবাক হয়ে তাকালেন। অহনার বুক ধকপক করতে লাগলো। কি বলেছে? সত্যিটা বলেছে। মানে? আরিয়ানে আশা ছেড়ে দে। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। অহনার চোখ নিচু হয়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবেই তার মুখে কোনো বিস্ময় নেই, বরং যেন এই উত্তরটাই সে আগে থেকেই জানতো। অহনা ধীরে বলল, না করারই তো কথা। কি? সে যদি আমাকে ক্ষমা না করে সেটা স্বাভাবিক। তুই এখন বুঝতে চাইছিস না? কি বুঝবো? ও তোকে ক্ষমা করবে না, কোনোদিনও না। তাহলে কিসে আশা বসে আছিস? কোনো আশায় না। তাহলে? আমি শুধু আমার ভুলের প্রায়শ্চিত্ত করছি। 5 বছর ধরে? যতদিন লাগে। আজ যদি সারা জীবন লাগে? তাহলে সারা জীবন। তুই কি পাগল হয়ে গেছিস? না। তাহলে এসব কি? সত্যি। সত্যি না জেদ? তুমি যাই বলো, আমি কাউকে ঠকাবো না। মানে? আমি অন্য কাউকে বিয়ে করে তার জীবন নষ্ট করতে পারবো না। আমি যদি কাউকে বিয়ে করি তাহলে তাকে পুরো মন দিয়ে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তার প্রাপ্য দিতে হবে, কিন্তু আমি সেটা পারবো না। কেন? কারণ আমার ভিতরে এখনো অনেক অপরাধ বোধ আছে। সারা জীবন একা থাকবো, তবু কাউকে জীবনে আনবো না। যথেষ্ট হয়েছে। তুই নিজের জীবনটা নষ্ট করে ফেলছিস। একটা ভুল করেছিস, ঠিক আছে, মানুষ ভুল করে, কিন্তু তার মানে এই না যে পুরো জীবন শেষ করে দিবি। এটা আমার সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত। তোমার কাছে ভুল, আমার কাছে না। তুই এখন ওকে ভালোবাসিস? অহনা মাথা নিচু করলো, কিছু বলল না। আর তার এই নীরবতাই উত্তর হয়ে গেল। রাহাত হতাশ হয়ে হেসে ফেলল। অবিশ্বাস্য, সত্যি অবিশ্বাস্য। ভালোবাসি কি না জানি না, কিন্তু আমি তাকে কষ্ট দিয়েছি এটা জানি। আর এই সত্যিটা কোনোদিন বদলাবে না। মা, জীবনে কখনো কখনো নিজেকেও ক্ষমা করতে হয়। আমি পারি না বাবা। কেন? কারণ আমি যখন নিজেকে ক্ষমা করতে যাই তখন মনে পড়ে একজন নির্দোষ মানুষ জেলে গিয়েছিল। প্লিজ আজ আর এসব নিয়ে কথা বলো না। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। রাহাত দাঁড়িয়ে আছে। রাগ আর অসহায়তে তার চোয়াল শক্ত হয়ে আছে, কারণ সে বুঝতে পারছে তার বোন শুধু আরিয়ানকে ভালোবাসে না, সে নিজের অপরাধ বোধের মধ্যেও বন্দী হয়ে গেছে। আর সেই কারাগার থেকে তাকে বের করে আনা সহজ হবে না। উপরে ওঠার সময় অহনা একবারও পেছনে তাকালো না, আর নিচে দাঁড়িয়ে রাহাত মনে মনে বলল, এভাবে চলতে থাকলে তুই একদিন নিজেকে শেষ করে ফেলবি অহনা, আর আমি সেটা হতে দিব না।
ঝগড়ার পর থেকেই রহমান ভিলার পরিবেশ অদ্ভুত হয়ে আছে। রাহাত নিজের রুমে, মা বাবা চুপচাপ, আর অহনা সে নিজের রুমে বসে জানলার বাইরে তাকিয়ে আছে। তার মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, আমি কাউকে বলিনি আমার জন্য অপেক্ষা করতে। আরিয়ানের বলা কথাটা বারবার কানে বাজছে। সে জানে আরিয়ান রাগ করে আছে, সে জানে তার প্রতি ঘৃণা, অভিমান, ক্ষোভ সব কিছুরই কারণ আছে। তবুও তার মনটা কিছুতেই মানতে পারছে না। সে শুধু একবার নিজের কথাটা বলতে চায়, শুধু একবার। বিকেল, অফিসে বসে ফাইল দেখছে অহনা, কিন্তু কাজে মন নেই। অনেকক্ষণ ধরে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। শেষমেশ সাহস করে একটা নাম্বারে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর ওপাশে কল রিসিভ হলো। হ্যালো, আরিয়ান, বলুন। আমার সাথে একটু দেখা করো আমার এসব আজের সময় নেই। প্লিজ। সরি। মাত্র 10 মিনিট। না, আমি শুধু কিছু কথা বলতে চাই। আমার শোনার ইচ্ছা নেই। একবার, শুধু একবার। শুনুন মিস রহমান, হুম। আমি একজন বিজনেসম্যান। দিনে 12-14 ঘন্টা কাজ করি। আপনার সাথে বসে পুরনো গল্প শোনার সময় আমার নেই। তুমি কি এতটাই বদলে গেছো? মানুষ বদলায় না, পরিস্থিতি বদলে দেয়। আরিয়ান, আর কিছু? আমি ব্যস্ত। কথাটা বলে কলটা কেটে দিল সে। অহনা কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলো। তার ভিতরে জমে থাকা কষ্টটা এবার রাগে পরিণত হতে শুরু করলো। সবসময় এভাবে এড়িয়ে যাবে? ঠিক আছে, দেখি কতদিন এড়িয়ে যেতে পারো। এদিকে আরিয়ান নিজের কেবিনে বসে আছে। সিয়াম ফাইল নিয়ে ভিতরে ঢুকলো। স্যার, এই প্রজেক্টের সব ঠিক আছে স্যার। মিস রহমান, আমি অনুমান করলাম। কাজের কথা বলো। সিয়াম চুপ হয়ে গেল, কিন্তু সে বুঝতে পারছে অহনার উপস্থিতি এখনও আরিয়ানের ভিতরে কোথাও না কোথাও প্রভাব ফেলেছে। রাত, সময় প্রায় 9:30। রহমান ভিলা। অহনা নিজের রুমে পায়চারি করছে। তার রাগ ক্রমশ বাড়ছে। সারাদিন চেষ্টা করেও আরিয়ানের সাথে ঠিকঠাক কথা বলতে পারেনি। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো। সে ফোন তুলে কাউকে কল দিল। হ্যালো। জি ম্যাম। একটা ঠিকানা দরকার। কার? আরিয়ান খান। আমি ব্যবস্থা করছি ম্যাম। যত দ্রুত সম্ভব। 1 ঘন্টা পর অহনাকে একটা মেসেজ পাঠানো হলো। সেখানে একটা ঠিকানাটা দেখে অহনার ঠোঁট শক্ত হয়ে গেল। এবার দেখি তুমি কিভাবে এড়িয়ে যাও। রাত প্রায় 10:30। শহরের অভিজাত এলাকায় অবস্থিত বিশাল এক পেন্ট হাউস। এটাই এখন আরিয়ানের বাড়ি। আরিয়ান বারান্দায় বসে আছে, সামনে কফির মগ, চারপাশে নীরবতা। এমন সময় নিচে নিরাপত্তা রক্ষীরা ফোন এলো। স্যার, হ্যাঁ। একজন ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছেন। এই সময়? জি স্যার। নাম? অহনা রহমান। নামটা শুনে আরিয়ান চুপ করে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। বারান্দার বাতাস যেন হঠাৎই থেমে গেল। গার্ড আবারও বলল, স্যার, উনি বলেছেন আপনার সাথে দেখা না করে যাবেন না। আরিয়ান চোখ বন্ধ করলো। তার মাথার ভেতরে বিরক্তি আর পুরনো স্মৃতি একসাথে আঘাত করতে লাগলো। নিচে দাঁড়িয়ে আছে অহনা, আর বহু বছর পর প্রথমবার সে নিজে থেকে আরিয়ানের বাড়িতে চলে এসেছে। কিন্তু আরিয়ান কি তাকে ভেতরে ঢুকতে দেবে, নাকি এবারও দরজা বন্ধ করে দেবে? রাত প্রায় 10:30। পেন্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে আছে আরিয়ান। গার্ডের মুখে অহনার নাম শোনার পর তার মুখ আরো গম্ভীর হয়ে গেছে। কয়েক সেকেন্ড সে চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আসতে বলো। জি স্যার। ফোন কেটে গেল। আরিয়ান আবারও আকাশের দিকে তাকালো। তার মনে বিরক্তি কাজ করছে। সে বুঝতে পারছে না এই মেয়েটা কেন বারবার তার সামনে আসছে। যে সম্পর্ক বহু বছর আগেই শেষ হয়ে গেছে, সেটা কেন আবার টেনে আনতে চাইছে। নিচে অহনা গেটের সামনে দাঁড়িয়ে আছে। চারপাশে কড়া নীরবতা। বিশাল বিল্ডিং, আধুনিক ডিজাইন, চারিদিকে ঝলমলে আলো। ঠিক তখনই গার্ড এগিয়ে এলো। ম্যাম, আপনি ভিতরে যেতে পারেন। অহনা অবাক হলো। সে ভেবেছিল হয়তো আরিয়ান তাকে ফিরিয়ে দেবে, কিন্তু না। থ্যাংক ইউ। অহনা ভিতরে ঢুকতেই কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এত বড় আর বিলাসবহুল জায়গা সে কল্পনাও করেনি। মার্বেলের ফ্লোর, দামি ঝাড়বাতি, দেয়ালে বিদেশি পেন্টিংস, চারপাশে অভিজাত সাজসজ্জা, সবকিছুতেই সফলতার ছাপ। কয়েক মুহূর্তের জন্য তার বুকটা কেমন যেন হয়ে গেল। একসময় যে ছেলেটা সাধারণ একটা বাসায় মায়ের সাথে থাকতো, আজ সে এমন একটা মহারাজ সাম্রাজ্যের মালিক। হয়তো এই জায়গায় পৌঁছাতে তাকে অনেক কিছুই হারাতে হয়েছে। ঠিক তখনই একজন কাজের মহিলা এগিয়ে এলো। ম্যাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আরিয়ানের সাথে দেখা করতে এসেছি।
স্যার উপরে আছেন। তার রুমটা কোথায়? সোজা গিয়ে ডান পাশের শেষ রুম। ওকে। অহনা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার বুকের ভেতরে ধুকপুক করছে। আজ সে ঠিক করেছে, যাই হোক নিজের কথাগুলো বলবেই, আরিয়ান শুনুক বা না শুনুক। উপরে উঠে করিডোরে দাঁড়ালো সে। দূরে একটা দরজা, হালকা আলো বের হচ্ছে। সে বুঝে গেল এটাই আরিয়ানের রুম। ধীরে ধীরে এগিয়ে গেল, তার হাত কাঁপছে, হৃদস্পন্দন বাড়ছে। অবশেষে দরজায় নক করলো অহনা। ভেতর থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ এলো না। তারপর দরজায় লক খোলার শব্দ। দরজা খুলে গেল। আরিয়ান দাঁড়িয়ে আছে, কালো টি শার্ট, ট্রাউজার, চোখে বিরক্তি, কিন্তু তার ব্যক্তিত্ব এখনও আগের মতোই তীক্ষ্ণ। দুজন কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে রইল। নীরবতা, শুধুই নীরবতা। অনেক বছরের স্মৃতি যেন এই কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে এলো। কিন্তু প্রথমেই কথা বলল আরিয়ান। এখানে কি চাই? তোমার সাথে কথা বলতে এসেছি। অবশ্যই ফোন দিয়েছিলেন, উত্তর পেয়েছেন? তাই বলে চলে যাব? হ্যাঁ। তুমি কি সবসময় এমনই ছিলে? না, কিছু মানুষ আমাকে এমন বানিয়েছে। কথাটা শুনে অহনা চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে কথাটা কাকে উদ্দেশ্য করে বলা। আমি শুধু 5 মিনিট কথা বলতে চাই। আমার কাছে 5 মিনিটও মূল্যবান। আমার কাছে না। আপনি কি মনে করেন এখন আপনার জন্য আমার সময় থেমে আছে? আমি সেটা বলিনি। তাহলে? আমি শুধু চাই তুমি আমার কথাটা শোনো। আরিয়ান দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়ালো। তার মুখে কোনো আবেগ নেই। 5 বছর আগে বলার সময় ছিল, এখন না। তখন আমি ভুল করেছি জানি। তাহলে একবার? না, আপনি কি বুঝতে পারছেন না আমি অতীত নিয়ে কথা বলতে চাই না? কিন্তু আমি চাই। সেটা আপনার সমস্যা, আমার না। তুমি কি একবারও জানতে চাও না আমি কেন এমন করেছিলাম? প্রশ্নটা শুনেই আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা ছায়া দেখা গেল, কিন্তু পরের মুহূর্তেই সেটা মিলিয়ে গেল। আরিয়ান ধীরে ধীরে বলল, কারণটা এখন আর গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার কাছে না। আবারও নীরবতা নেমে এলো। দুজন মানুষ, একটা দরজা, আর মাঝখানে 5 বছরের দূরত্ব। অহনা বুঝতে পারছে আজকের রাত সহজে শেষ হবে না, কারণ এতদিনের জমে থাকা কথাগুলো আজ বের হয়ে আসতে চাইছে। আরিয়ানও বুঝতে পারছে এই মেয়েটা এত সহজে ফিরে যাবে না। করিডোর জুড়ে নীরবতা। দরজার সামনে দাঁড়িয়ে আছে অহনা, আর সামনে আরিয়ান। দুজনের মাঝখানে জমে আছে 5 বছরের না বলা কথা, 5 বছরের অভিমান, 5 বছরের কষ্ট। আরিয়ান আর কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে রুমের ভেতরে চলে গেল। মনে হচ্ছে এই আলোচনায় তার কোনো আগ্রহই নেই। সে সোজা হেঁটে বেলকনির দিকে যেতে লাগলো। অহনা বুঝতে পারলো এখনই যদি কথা না বলে তাহলে আর সুযোগ পাবে না। হঠাৎ সে এগিয়ে গিয়ে আরিয়ানের হাত ধরে ফেলল। দাঁড়াও। মুহূর্তে আরিয়ান থেমে গেল, তার চোখ নিচে নেমে গেল। অহনার হাত তার কবজি শক্ত করে ধরে আছে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ঠান্ডা গলায় বলল, হাত ছাড়ুন। না। কি? আমার কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আজ আমি কোনো সীমা মানব না। হাত ছাড়ুন। আগে কথা শুনো। কয়েক সেকেন্ড দুইজন একে অপরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আরিয়ান রেগে উঠল। ঠিক আছে, বলুন কি কথা আছে আপনার, আজ সব বলে ফেলুন। তার কণ্ঠে জমে থাকা রাগ স্পষ্ট। অহনার বুক কেঁপে উঠল, তবুও সে সাহস সঞ্চার করলো। আমি তোমাকে ইচ্ছে করে জেলে দেইনি। সত্যি? হ্যাঁ। তাহলে? আমি রিমির কথায় বিশ্বাস করেছিলাম। রিমি? হ্যাঁ। কি বলেছিল সে? সে বলেছিল তুমি নাকি তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলে, আর এখন তাকে অস্বীকার করছো। কয়েক মুহূর্তের জন্য পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। অহনা আবারও বলল, সে বলেছিল যে সে প্রেগনেন্ট, আর তুমি তাকে বিয়ে করতে চাইছো না। আরিয়ানের চোখ বড় হয়ে গেল, মুখে অবিশ্বাস। মনে হলো সে ঠিকমতো শুনতেই পারেনি। কি? আমি? 1 মিনিট। সে কয়েক পা পিছিয়ে গেল, তারপর অবিশ্বাস নিয়ে অহনার দিকে তাকালো। তুমি সব বিশ্বাস করেছিলে? তখন আমি? না, উত্তর দাও। তুমি সব বিশ্বাস করেছিলে? হ্যাঁ। হঠাৎ আরিয়ান তিক্ত হাসি হেসে উঠল। সেই হাসিতে কষ্ট ছিল, অপমান ছিল, ভাঙা বিশ্বাসের আর্তনাদ ছিল। অবিশ্বাস্য, সত্যি অবিশ্বাস্য। আরিয়ান? না, আজ আমি বলবো। তার গলার স্বর উঁচু হয়ে গেল। বহু বছরের জমে থাকা ক্ষোভ যেন বের হয়ে আসছে। আমাকে বিশ্বাস না করে একজনকে বিশ্বাস করলে? আমি ভুল করেছি। ভুল? তুমি এটা ভুল বলছো। একটা অপরিচিত মেয়ের কথা শুনে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে?
আমি তখন খুব রেগেছিলাম। তাই বলে একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে হয়নি? একবারও? আমি একটা ফোন করতে পারতে, একটা প্রশ্ন করতে পারতে, বলতে পারতে আরিয়ান এটা কি সত্যি? কিন্তু না, তুমি সেটা করোনি। তুমি সরাসরি বিচারক হয়ে গেলে, সরাসরি রায় দিয়ে দিলে, সরাসরি শাস্তি দিয়ে দিলে। অহনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু সে প্রতিবাদ করল না, কারণ আরিয়ানের প্রতিটা কথাই সত্যি। আমি জানি। না, তুমি জানো না। যদি জানতে তাহলে বুঝতে কেমন লাগে যখন নিজের সবচেয়ে প্রিয় মানুষটা বিশ্বাস করে না। প্লিজ। তুমি জানো সেদিন আমার সবচেয়ে বেশি কষ্ট কিসে হয়েছিল? পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, চারপাশে মানুষ গালি দিচ্ছিল, সবার মুখে ঘৃণা। তবুও আমি ভাবছিলাম তুমি আসবে, তুমি বলবে না আমার আরিয়ান এমন না। কিন্তু তুমি কি করলে? তুমিও তাদের দলে দাঁড়িয়ে গেলে, আমাকে মিথ্যে অপবাদে জেলে পাঠালে। আমি পরে সত্যিটা জেনেছিলাম। যখন জানতে পারলাম রিমি মিথ্যা বলেছে, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছিল। কথাটা বলার সময় তার চোখে এক অদ্ভুত শূন্যতা ফুটে উঠল, যেন সেই দেরির মূল্য সে নিজের জীবন দিয়ে দিয়েছে। আমি প্রতিদিন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়েছি। অনুতাপ সব ঠিক করে দেয় না। জানি। কিছু ক্ষতি এমন হয় যেগুলো আর কখনো পূরণ হয় না। অহনা চুপ। সে জানে আরিয়ান শুধু জেলের কথা বলছে না, সে আরও কিছু বলতে চাইছে, আর তার চোখে সেই পুরনো যন্ত্রণা স্পষ্ট হয়ে উঠছে। মনে হচ্ছে বহু বছর ধরে বুকের মধ্যে চাপা পড়ে থাকা আরও ভয়ঙ্কর কোনো কষ্ট আজ বেরিয়ে আসতে চাইছে। রুমের ভেতরে ভারী নীরবতা। অহনাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ানের বুকের ভেতরে জমে থাকা 5 বছরের ক্ষোভ যেন ধীরে ধীরে আগ্নেয়গিরির মতো জেগে উঠছে। অহনার চোখ ভেজা আর আরিয়ানের চোখ লাল। দুজনেই কষ্টে আছে, কিন্তু সেই কষ্টের কারণ এক নয়। আরিয়ান, আমি জানি আমি ভুল করেছি। ভুল? হ্যাঁ। তুমি এখন এটাকে ভুল করছো? তাহলে কি বলবো? অপরাধ বলো। একটা বলে কারো কলম হারায়, একটা বলে কারো টাকা হারায়, কিন্তু তোমার বলে আমি আমার জীবন হারিয়েছিলাম। প্লিজ। না, আজ তুমি শুনবে। অনেক শুনিয়েছো, আজ তুমি শুনবে। অহনা চুপ করে দাঁড়িয়ে রইল, তার মাথা নিচু। আরিয়ান ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। তুমি জানো তোমার সেই এক সিদ্ধান্তের জন্য আমার কি হয়েছিল? জানি। না, তুমি জানো না। জেলের ভিতরে প্রতিদিন আমি একটা প্রশ্ন করতাম, কেন কেন আমার সাথে এমন হলো? আমি কি করেছি? কিন্তু উত্তর পাইনি, কারণ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম সেই আমাকে বিশ্বাস করেনি। আমি তখন রাগের মাথায় রাগের মাথায় মানুষ কাউকে থাপ্পড় মারে, রাগের মাথায় ঝগড়া করে, রাগের মাথায় সম্পর্ক ভাঙে, কিন্তু রাগের মাথায় কাউকে জেলে পাঠায় না। আমি সত্যি বুঝতে পারিনি। সেটাই তো সমস্যা, তুমি বুঝতে চাওনি একবারও না। রুমের বাতাস ভারী হয়ে উঠল। আরিয়ান জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, জানো জেলে যাওয়ার কষ্টটা আমি হয়তো একদিন ভুলে যেতে পারতাম। অহনা মাথা তুলল। আরিয়ান এবার তার দিকে তাকালো, চোখ দুটো লাল, ভয়ঙ্কর লাল। কিন্তু একটা জিনিস আমি কোনোদিনও বলতে পারবো না। কি? আমার মা, তোমার সেই না জেনে নেওয়া সিদ্ধান্তের জন্য আমার মা মারা গেছেন। আরিয়ান? হ্যাঁ, মারা গেছেন। যেদিন আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল সেদিনই সবাই আমার মাকে অপমান করেছিল, বলেছিল তার ছেলে অপরাধী, বলেছিল সে নাকি খারাপ ছেলের মা। মা এসব সহ্য করতে পারেনি, স্ট্রোক করেছিল, হাসপাতালে নেওয়া হয়েছিল। আর আমি তখন জেলের ভিতরে লোহার কাছার মধ্যে অসহায়ের মতো বসেছিলাম। আমি শেষবার মায়ের মুখটাও দেখতে পারিনি, শেষবার মা বলে ডাকতেও পারিনি। জানো এটা কেমন অনুভূতি? জানো? প্লিজ আরিয়ান, প্লিজ। আমি জানতাম না, আমি সত্যি জানতাম না। এখন জানো। এখন বলো, আমি তোমাকে ক্ষমা করব কিভাবে? আমি ক্ষমার যোগ্য না, তবু একবার আমার মা কি একবার ফিরে আসবে? 5 বছর কি ফিরে আসবে? আমার সম্মান, আমার জীবন, আমার স্বপ্ন সব কি ফিরে আসবে? না, আমি জানি না কিভাবে সব ঠিক করব, কিন্তু আমি সত্যি অনুতপ্ত। প্রতিদিন আমি নিজের ভুলের জন্য কষ্ট পাই। কষ্ট পাও? ভালো, পাওয়া উচিত। আরিয়ান। কথাটা শুনেই অহনার বুক কেঁপে উঠল। সে কখনো ভাবেনি আরিয়ান এমন কঠিন কথা বলবে, কিন্তু আরিয়ান থামলো না। তুমি কি জানো আমি কত রাত একা কেঁদেছি? কত রাত শুধু মায়ের ছবি দিকে তাকিয়ে বসে থেকেছি? কত রাত ভেবেছি কেন বেঁচে আছি? আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু হারিয়েছো। আমি তোমাকে ধ্বংস করতে চাইনি, কিন্তু করেছো। আমি
কথাগুলো আর মুখ দিয়ে বের হলো না। সে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। তার মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আরিয়ানের চোখে কোনো নরম ভাব নেই, বরং বহু বছরের জমে থাকা কষ্ট আজ প্রথমবার শব্দ করে বের হচ্ছে। তোমার ক্ষমা চাওয়ার শুনে আমার মায়ের মৃত্যু মিথ্যা হয়ে যাবে না। তোমার কান্না দেখে 5 বছর আগের সেই দিন বদলে যাবে না। অহনা মাথা নিচুর করে কাঁদছে। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, আজ অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান। আমি যাব না। আজ তুমি যত খুশি বকা দাও, অপমান করো, ঘৃণা করো, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। আমি এসবই প্রাপ্য। আরিয়ান স্থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সত্যিই ভেঙে পড়েছে, কিন্তু তার নিজের হৃদয়ের ক্ষত এত গভীর যে সে কিছুতেই সহজ হতে পারছে না। রাত আরও গভীর হতে লাগলো, আর সেই রাতের নীরবতার মধ্যেই দাঁড়িয়ে আছে দুটো ভাঙা মানুষ, একজন নিজের ভুলের বোঝা নিয়ে, আরেকজন নিজের হারানোর যন্ত্রণা নিয়ে। রুমের ভেতরে ভারী নীরবতা। অহনাকে কাঁদতে দেখে আরিয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে এখনো রাগ, অভিমান, ক্ষোভ, কিন্তু সেই সাথে একটা অস্বস্তিও কাজ করছে, কারণ রাত অনেক হয়েছে আর এই বিশাল বাড়িতে সে একাই থাকে। কিছুক্ষণ পর আরিয়ান গম্ভীর শ্বাস নিয়ে বলল, আপনার বাড়ি যাওয়া উচিত। না, কি না? আমি যাব না। দেখুন, আমি এখানে একা থাকি, আপনার এখানে থাকা সেফ না। আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার আছে। থাকুক। আপনি বুঝতে চাইছেন না কেন? তুমি বুঝতে চাইছো না কেন? কি বুঝবো? আমি কথা না বলে আজ যাব না। আরিয়ান দাঁত চেপে তাকিয়ে রইল। এই মেয়েটা আগেও জেদি ছিল, কিন্তু আজ যেন আরো বেশি জেদি হয়ে গেছে। আপনার পরিবারের চিন্তা করবে। আমি বলে এসেছি। কি বলছেন? দরকারি কাজে বের হয়েছি। বাহ, মিথ্যা বলেও শিখে গেছেন দেখছি। তোমার সাথে কথা বলার জন্য যা প্রয়োজন তাই করেছি। অবিশ্বাস্য। আরিয়ান, কি? ওইসব কথা আর বলো না। কোন কথা? রিমির ব্যাপার। আমি সত্যি অনুতপ্ত। আমি প্রতিদিন নিজের ভুলের শাস্তি পেয়েছি। শাস্তি? হ্যাঁ। শাস্তি কি জিনিস জানেন? জেলের 4 দেওয়ালের মধ্যে দিন কাটানো, নিজেকে নির্দোষ যেন অপরাধীর মতো বাঁচা, প্রিয় মানুষকে হারানো, ওটাই শাস্তি। অহনা আবারও মাথা নিচু করে ফেলল। তার কাছে কোনো উত্তর নেই, কারণ আরিয়ানের কথাগুলো সত্যি। কিছুক্ষণ পর আরিয়ান আবারও বলল, এখন উঠুন, না। বাড়ি যান। যাব না। আমি সিরিয়াস। আমিও। হঠাৎ অহনা উঠে দাঁড়ালো, তারপর সোজা হেঁটে গিয়ে আরিয়ানের বিছানায় বসে পড়ল। দেখি কিভাবে তারা। অহনা 2 হাত গুটিয়ে বসে বলল, আপনি কি করছেন? বসে আছি। সেটা আমি দেখেছি। তাহলে প্রশ্ন করছো কেন? আপনার মাথা ঠিক আছে? পুরোপুরি। আমার তো মনে হচ্ছে না। আমি কোথাও যাচ্ছি না। আপনি কি 5 বছরের বাচ্চা? না। তাহলে এমন আচরণ করছেন কেন? কারণ তুমি আমার কথা শুনছো না। হে আল্লাহ, নাটক করো না। আমি নাটক করছি? হ্যাঁ। আমি জীবনে অনেক ধরনের মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো জেদি মানুষ কম দেখেছি। ধন্যবাদ। এটা প্রশংসা ছিল না। আমি প্রশংসাই ধরলাম। শুনুন, শুনছি। এক বাড়িতে অবিবাহিত ছেলে মেয়ের এভাবে থাকা উচিত না। আমি জানি। তাহলে? তবুও যাব না। আপনি আমাকে পাগল বানিয়ে ছাড়বেন? সেটা আমার উদ্দেশ্য না। তাহলে উদ্দেশ্য কি? তোমার সাথে কথা বলা। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে সোফায় গিয়ে বসলো। তার মনে হচ্ছে সে বুঝে গেছে, জোর করে আজ অহনাকে বের করা যাবে না। আর অহনা, সে এখনো বিছানার কোনায় বসে আছে, চোখ লাল কিন্তু জেদে অটল। রাত আরও গভীর হতে লাগলো, আর বহুদিন পর প্রথমবার একই ছাদের নিচে বসে আছে আরিয়ান আর অহনা, কিন্তু তাদের মাঝখানে এখনো দাঁড়িয়ে আছে 5 বছরের ভাঙা বিশ্বাস আর না মুছে যাওয়া ক্ষত। রাত আরও গভীর হয়েছে। রুমের ভেতরে অদ্ভুত একটা পরিবেশ। একদিকে সোফায় বসে আছে আরিয়ান, মুখ গম্ভীর, বিরক্ত। অন্যদিকে বিছানার কোনায় বসে আছে অহনা, চোখ লাল কিন্তু জেদের আগের মতোই অটুট। প্রায় 10 মিনিট ধরে কেউ কোনো কথা বলছে না, শুধু ঘড়ির টিকটিক শব্দই শোনা যাচ্ছে। হঠাৎই দরজায় নক পড়ল। আরিয়ান বিরক্ত গলায় বলল, আসুন। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো বাড়ির কাজের মহিলা শেফালি। তিনি বহু বছর ধরে এই বাড়িতে কাজ করছেন, আরিয়ানকে নিজের ছেলের মতোই স্নেহ করেন। স্যার, খাবার রেডি, নিচে টেবিলে সাজিয়ে রেখেছি। নিচে যাওয়ার দরকার নেই, এখানেই দিয়ে যান। শেফালি থমকে গেলেন, চোখ বড় বড় করে তাকালেন, তারপর একবার অহনার দিকে একবার আরিয়ানের দিকে তাকালেন। জি। শুনতে পাননি? খাবার রুমে দিয়ে যান। শেফালি পুরো হতবাক। এই বাড়িতে কোনো মেয়েকে আগে কখনো দেখেনি, আর সেই মেয়ে এমন কর্তৃত্বের সাথে কথা বলছে। শেফালি ইতস্ত হয়ে বলল,
আচ্ছা কিন্তু কিন্তু কি? হতবাক হয়ে লাভ নেই। আমি মিসেস আরিয়ান। কয়েক সেকেন্ডের জন্য পুরো রুম নিস্তব্ধ। শেফালি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি? অন্যদিকে সোফায় বসে থাকা আরিয়ান ঠিক তখনই পানি খাচ্ছিল। অহনার কথা শুনেই সে বিষম খেয়ে কাশতে শুরু করলো। মুখ লাল হয়ে গেছে। অহনা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে, আর শেফালি একদম মূর্তির মতো দাঁড়িয়ে। মিসেস। তিনি আবারও আরিয়ানের দিকে তাকালেন, যেন নিশ্চিত হতে চাইছেন। আরিয়ান কপালে হাত দিয়ে বসে আছে। হে আল্লাহ, আল্লাহকে ডাকলে হবে না, সত্যিটা মেনে নাও। কি সত্যি? আমি মিসেস আরিয়ান। শেফালি এবার মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট কৌতূহল। তিনি বহু বছর ধরে দেখছেন আরিয়ান কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, আর আজ হঠাৎই এক মেয়ে এসে নিজেকে মিসেস আরিয়ান বলে দাবি করছে। স্যার। খাবার আনুন, খেয়ে আপদটাকে বিদায় করি। আপদ বললে কেন? কারণ আপনি আপদ। ধন্যবাদ। এটা ধন্যবাদের ছিল না। আমি তবুও নিলাম। শেফালি এবার আর হাসি আটকে রাখতে পারল না, হালকা হেসে ফেললেন। অহনা তার দিকে তাকিয়ে বলল, দেখলেন, আপনার স্যার সবসময় আমার রাগী ছিল না, আগে খুব ভালো ছিল। শেফালি আপা, প্লিজ খাবার আনুন। তার কণ্ঠে অসহায়ত্ব, যেন যত তাড়াতাড়ি সম্ভব এই আলোচনা শেষ চাই। অহনা আবারও বলল, আর একটা কথা। জি ম্যাডাম। আমি যাওয়ার জন্য আসিনি, জানেন। শেফালির চোখ আবারও বড় হয়ে গেল। তিনি এবার সরাসরি আরিয়ানের দিকে তাকালেন। মনে হলো বলছেন, স্যার, আল্লাহ আপনার সহায় হন। অসাধারণ, সত্যি অসাধারণ। ধন্যবাদ। আবার ধন্যবাদ। প্রশংসা করলে ধন্যবাদ তো দেবই। আমি খাবার নিয়ে আসছি। তিনি দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। বের হওয়ার সময়ও মুখে হাসি। রুমের বাইরে এসে শেফালি নিজের মনেই বললেন, আল্লাহ, এই মেয়েটা তো একদম ঝড়। এত বছর পর স্যারের জীবনে কেউ এলো মনে হয়। নিচে নামতে নামতেই তিনি এখনো হাসছেন, আর উপরে আরিয়ান বিরক্ত মুখে বসে আছে। অন্যদিকে অহনা ঠোঁট কামড়ে হাসি চেপে রেখেছে। আপনি এসব কি করছেন? কি করেছি? মিসেস আরিয়ান, সিরিয়াসলি? খারাপ লাগছে? ভয়ঙ্কর। আমার ভালো লাগছে, জানো। কি? আজ তোমাকে এত রাখতে দেখে আমার আগের দিনের কথা মনে পড়ছে। আমার মনে পড়ছে না। আমি মনে করিয়ে দিব। দরকার নেই। দরকার আছে। দুজনের কথার মাঝেই আবারও দরজায় নক পড়ল। শেফালি খাবারের ট্রলি নিয়ে ফিরে এসেছে, আর সামনে অপেক্ষা করছে আরও দীর্ঘ একটি রাত। কারণ অহনা স্পষ্ট করেই দিয়েছে সে এত সহজে কোথাও যাচ্ছে না। কিছুক্ষণ পর দরজা খুলে আবারও ভিতরে ঢুকলেন শেফালি, তার সাথে আরও একজন স্টাফ। দুজনে মিলে খাবারের ট্রে ভিতরে নিয়ে এলো। ট্রলিতে নানান ধরনের খাবার সাজানো, ভাত, গ্রিল চিকেন, সবজি, স্যুপ, সালাদ, আর পাশে ফল। শেফালি খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখতে লাগলেন, কিন্তু তার চোখ বারবার অহনা আর আরিয়ানের দিকে চলে যাচ্ছে। কারণ এই দুইজনকে একসাথে দেখলে মনে হচ্ছে তারা ঝগড়া করছে, আবার কখনো মনে হচ্ছে বহুদিনের পরিচিত। স্যার, খাবার দিয়ে দিলাম। আচ্ছা। ধন্যবাদ আপা। কোনো সমস্যা হলে ডাকবেন। অবশ্যই। শেফালি বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই অহনা চেয়ার টেনে বসলো, তারপর খাবারের দিকে তাকিয়ে বলল, উফ, অনেক খিদে পেয়েছে। কে চলে যান। কি? খাবার খেয়ে বাড়ি চলে যান, আর আমাকে বিরক্ত করবেন না। আমি বিরক্ত করছি? অবশ্যই। আমি তো ভাবছিলাম তোমার জীবন সুন্দর করছি। আপনি নিজের সম্পর্কে অতিরিক্ত ভালো ধারণায় রাখেন। সেটা তোমার কাছ থেকে শিখেছি। আমি কখন শেখালাম? যখন আমাকে ভালোবাসতে। কথাটা শুনে আরিয়ানের মুখ শক্ত হয়ে গেল। অহনাও বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। কিছুক্ষণ নীরবতা, তারপর অহনা বিষয় বদলালো। আচ্ছা বাদ দাও, এসো খাই। আমরা? হ্যাঁ, আমরা। আমি খাবো না। কেন? খিদে নেই। মিথ্যা। কি? তোমার খিদে পেয়েছে, তোমার মুখ দেখেই বুঝেছি। না, খাবো না। এসো। না বললাম তো। এসো। না বলেছি আমি। তুমি একদম আগের মতো আছো। আর আপনি একদম আগের মতোই বিরক্তকর। ধন্যবাদ। আবার ধন্যবাদ। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর আরিয়ান হঠাৎই গম্ভীর হয়ে গেল। সে অহনার দিকে তাকিয়ে বলল, একটা জিনিস আমার মাথায় আসে না। কি? এত বড় অপরাধ করার পর আপনি এত স্বাভাবিকভাবে কথা বললেন কিভাবে? প্রশ্নটা শুনে অহনার হাসি মিলিয়ে গেল। সে ধীরে ধীরে প্লেট নামিয়ে রাখলো। আরিয়ান আবারও বলল, আমি হলে পারতাম না। প্রতিদিন নিজের মুখ আয়নায় দেখতে লজ্জা লাগতো। আপনি কিভাবে পারেন? পারি না। তাহলে? অভিনয় করি। তুমি যা দেখছো সেটা আসল আমি না।
রাতে ঘুম আসে না, নিজেকে ঘৃণা করি। অনেকবার মনে হয়েছে সব কিছু ছেড়ে কোথাও চলে যায়, কিন্তু পালিয়ে গেলে তো সত্যি বদলাবে না। যা হবার তো হয়েই গেছে, এখন সব ঠিক করার সময়। সব ঠিক করার সময়? হুম। কিভাবে? আমার মাকে ফিরিয়ে আনবেন? না, আমার হারানো 5 বছর? না পারবো না। আমার অপমান? না, সেটাও না। এগুলো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু কিন্তু কি? বাকি জীবন চেষ্টা করতে পারি। কথাটা শুনেই আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হেসে বলল, আপনি এখনো বুঝতে পারেননি? কি? কিছু জিনিস বাংলায় জোড়া লাগে না। লাগে? না, লাগে বললাম। আমি বলছি লাগে না। আমি বলছি লাগে। দুজনেই একগুয়ে, দুজনেই নিজের জায়গায় অটল। অবশেষে অহনা প্লেটের খাবার তুলে বলল, ঠিক আছে, তর্ক পরে হবে, আগে খাও। আমি খাবো না। তাহলে আমিও খাবো না। সেটা আপনার ব্যাপার। না, এটা আমাদের ব্যাপার। আরিয়ান কপালে হাত দিল। মনে হচ্ছে এই মেয়ের সাথে যুক্তিতে জেতা অসম্ভব। শোনো, আবার কি? তুমি না খেলে আমিও খাবো না। ব্ল্যাকমেল করছেন? হুম। কয়েক সেকেন্ড দুইজন একে অপরের দিকে তাকিয়ে রইল, তারপর আরিয়ান বিরক্ত হয়ে চেয়ার টেনে বসল। অসহ্য। জানি, কিন্তু বসেছো তো। বহুদিন পর প্রথমবার একই টেবিলের মুখোমুখি বসলো তারা, কিন্তু খাবারের চেয়ে বেশি ভারী হয়ে আছে তাদের অতীত। আর এই রাত এখনো অনেক বাকি। রুমের ভেতরে অদ্ভুত এক নীরবতা। টেবিলের দুই পাশে বসে আছে আরিয়ান আর অহনা। একসময় তারা একসাথে ঘন্টার পর ঘন্টা গল্প করত, এক প্লেটে খাবার ভাগাভাগি করে খেত, একজন না খেলে আরেকজনও খেত না। আর আজ একই টেবিলে বসেও তাদের মাঝে যেন 1000 মাইল দূরত্ব। আরিয়ান মাথা নিচু করে খাচ্ছে, তার চোখ খাবারের প্লেটে। সে আবারও অহনার দিকে তাকাচ্ছে না, যেন সামনে কেউ বসেই নেই, যেন সে একাই খাচ্ছে। অন্যদিকে অহনার হাতে চামচ আছে ঠিকই, কিন্তু তার মন পুরোপুরি আরিয়ানের দিকে। সে বারবার আরিয়ানের মুখের দিকে তাকাচ্ছে। অনেক বছর পর এত কাছ থেকে দেখছে তাকে। আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছে। চেহারায় কঠোরতা এসেছে, চোখে আগের থেকে সে সরলতা নেই, মুখে হাসিও নেই। আর এই পরিবর্তনের জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে অহনার। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে, খুব কষ্ট হচ্ছে, খুব। কিন্তু সে কষ্টটা মুখে প্রকাশ করলো না, বরং ঠোঁটে জোর করে একটা হাসি ধরে রাখলো। কয়েক মিনিট নীরবে খাওয়ার পর হঠাৎই আরিয়ান বলল, তাকিয়ে না থেকে খান। হুম। আমার দিকে তাকিয়ে থাকলে খাবার শেষ হবে না। আমি কি তাকিয়ে আছি? আমি অন্ধ না। দেখছো তাহলে? দুর্ভাগ্যবশত। আগে তো আমার দিকে না তাকিয়ে থাকতে পারতে না। কথাটা বলেই সে থেমে গেল, কারণ সে বুঝতে পারল পুরনো স্মৃতি টেনে আনা উচিত হয়নি। কয়েক সেকেন্ড নীরবতা। আরিয়ানের মুখ আরো শক্ত হয়ে গেল। অনেক কিছুই আগে ছিল, এখন নেই। অতীত নিয়ে কথা বলার ইচ্ছা নেই। অহনা মাথা নিচু করে ফেলল, তার গলায় কষ্ট জমে উঠেছে, কিন্তু সে সেইটা লুকিয়ে রাখলো। কিছুক্ষণ পর আবারও অহনা তাকালো আরিয়ানের দিকে। তার মনে হচ্ছে সে যেন হারিয়ে যাওয়া কাউকে খুঁজছে। এক সময় যে মানুষটা তার সবচেয়ে আপন ছিল, আজ সেই মানুষটাই সবচেয়ে দূরের। হঠাৎ আরিয়ান চামচ নামিয়ে বলল, খাওয়া শেষ হলে আপনাকে বাড়িতে দিয়ে আসবো। দরকার নেই। দরকার আছে? আমি যাব না। আবার শুরু হলো। আমি সত্যিই যাব না। আরিয়ান বিরক্ত হয়ে মাথা তুলল। প্রথমবার সরাসরি চোখে চোখ পড়ল দুজনার। আপনার সব নাটক দেখার সময় নেই আমার। নাটক? হ্যাঁ। আমি নাটক করছি? আর কি করছেন? দিনের পর দিন ফোন, অফিসে আসা, বাড়িতে চলে আসা, এগুলো কি? আমি শুধু... আমি জানি না আপনি কি চান, আর জানতেও চাই না। অহনার মুখের হাসিটা এক মুহূর্তের জন্যই কেঁপে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে সামনে নিল। আমি কিচ্ছু চাই না। তাহলে? শুধু চাই তুমি আমার কথা শোনো। 5 বছর পরে? হ্যাঁ। দেরি হয়ে গেছে। হতে পারে। না, নিশ্চিতভাবেই হয়েছে। আর একটা কথা। কি? আপনার চেহারা দেখার ইচ্ছা নেই আমার। কথাটা শুনে অহনার বুকের ভেতরটা যেন ছিঁড়ে গেল। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে এলো, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। না কান্না করলো, না প্রতিবাদ করলো, শুধু কয়েক সেকেন্ডই চুপ করে রইল, তারপর জোর করে হাসলো। এত রাগ? যতটা দেখেছেন তার চেয়ে বেশি। জানি। জানেন? হ্যাঁ। অহনার চোখ ভিজে উঠল, কিন্তু সে মাথা নিচু করে ফেললো যাতে আরিয়ান দেখতে না পায়। তোমার জায়গায় আমি থাকলে হয়তো এমনই করতাম, হয়তো এর চেয়েও বেশি ঘৃণা করতাম। তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। কথাগুলো বলার সময় অহনার গলা কেঁপে উঠছিল, কিন্তু সে চেষ্টা করছিল স্বাভাবিক থাকতে, কারণ সে জানেই তার কান্না এখন কোনো সমস্যার সমাধান করবে না।
খাবার শেষের দিকে টেবিলে আবার নীরবতা নেমে এসেছে। আরিয়ান বাইরে থেকে যতটা কঠিন দেখাক, ভেতরে কোথাও একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে তার। কারণ সে বুঝতে পারছে অহনা সত্যি কষ্ট পাচ্ছে, কিন্তু সেই কষ্ট তার বুক নরম করার জন্য যথেষ্ট নয়, কমপক্ষে এখন তো নয়। আর অহনা, সে এখনও হাসির অভিনয় করে যাচ্ছে, যদি তার ভেতরে ভেতরে সব কিছু ভেঙে পড়ছে। কারণ যে মানুষটার ভালোবাসা একসময় তার পৃথিবী ছিল, আজ সেই মানুষটাই বলছে তার চেহারা দেখার ইচ্ছে নেই। রাত আরও গভীর হলো, আর সেই গভীর রাতের নীরবতায় দুজন মানুষ বসে আছে মুখোমুখি। একজন নিজের ভুলের জন্য শাস্তি নিয়ে, আরেকজন সেই ভুলের ক্ষত বুকে নিয়ে। রাত প্রায় 12টা। অনেক জোরাজোরির পর অবশেষে অহনা আরিয়ানের বাড়ি থেকে বের হয়েছে। আরিয়ান নিজেই তাকে গাড়িতে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসেছে। পুরো রাস্তা দুজনের মধ্যে তেমন কোনো কথা হয়নি। গাড়ি থেকে নামার সময় আরিয়ান শুধু বলেছিল, সাবধানে যান। তারপর গাড়ি ঘুরে চলে গিয়েছিল। আর অহনা, সে অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল, কারণ আর কয়েক মিনিট থাকলেই হয়তো সে আরিয়ানের সামনেই কেটে ফেলত। রাত, নিজের রুম, দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল অহনা। এতক্ষণ ধরে শক্ত থাকার অভিনয় করছিল, এবার আর পারল না, চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগলো। কেন এত ঘৃণা করো আমাকে? ফিসফিস করে বলল সে, তারপর বালিশে মুখ গুজে কেঁদে উঠল। আমি জানি আমি ভুল করেছি, আমি জানি, কিন্তু এত শাস্তি। পুরো রাত ঘুম হলো না তার। বারবার আরিয়ানের বলা কথাগুলো কানে বাজতে লাগলো। আপনার চেহারা দেখার ইচ্ছে নেই আমার, আমার মা মারা গেছে, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। প্রতিটা শব্দই যেন ছুরির মতো বুকে বিচ্ছে। আর অহনা শুধু কাঁদছে। একটা সময় ফজরের আজান শোনা গেল, তবুও তার চোখে ঘুম নেই। সকাল, ডাইনিং টেবিল। অহনা নিচে নামতেই রাহাত তার দিকে তাকালো। এক রাতেই মেয়েটার চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখ লাল, মুখ শুকনো। রাহাত দীর্ঘশ্বাস ফেলল। তুই আবারও কাঁদছিস? তুই কি নিজেকে শেষ করে ফেলতে চাস? শোন, আজকে শেষবার বলছি, তোর আর কোনো কথা শুনবো না। তোর বিয়ে এবার দিয়েই ছাড়বো। যা খুশি কর, রাগ কর, ঝগড়া কর, কিন্তু এবার আর পিছু উঠবো না। কিছু বল। যা মনে হয় করো। কথাটা বলেই উঠে চলে গেল। রাহাত হতভম্ব, এত সহজে উত্তর দেবে ভাবেনি। কিন্তু অহনার মাথায় তখন অন্য চিন্তা। সে সরাসরি নিজের গাড়িতে উঠে বসলো। ম্যাম, কোথায় যাব? আরিয়ান গ্রুপ। ড্রাইভার অবাক হলেও কিছু বলল না, গাড়ি ছুটতে লাগলো। আরিয়ান গ্রুপের হেড অফিস, বিশাল ভবন, কর্মচারীদের ব্যস্ততা। অহনা সোজা রিসেপশনে পেরিয়ে উপরে চলে গেল। এখন তাকে সবাই চেনে, তাই কেউ আটকায় না। আরিয়ানের কেবিন। কামিন। আবার আপনি? হ্যাঁ। আপনার নিজের কোনো কাজ নেই? আছে। তাহলে? তোমাকে দেখতে এসেছি। আমি চিড়িয়াখানার প্রাণী না। জানি। তাহলে প্রতিদিন দেখতে আসার কারণ? কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হালকা হেসে ফেলল, তবে সেই হাসিতে তাচ্ছিল্য ছিল। ভালোবাসেন? হ্যাঁ। মজার কথা। মজা করছি না। যেদিন বিশ্বাস করিনি সেদিনই ভালোবাসা শেষ হয়ে গেছে। না, হয়নি। আমার কাছে হয়েছে। অহনার বুক আবারও মোচড় দিয়ে উঠল। সেদিনও সে অনেকক্ষণ বসেছিল, অনেক কথা বলেছিল, অনেকবার ক্ষমা চেয়েছিল, কিন্তু আরিয়ান, সে একটুও নরম হয়নি। তারপর শুরু হলো এক অদ্ভুত রুটিন। প্রতিদিন সকালে অহনা অফিসে আসে, প্রতিদিন আরিয়ানের সাথে দেখা করে, প্রতিদিন নিজের ভালোবাসার কথা বলে, আর প্রতিদিনই প্রত্যাখ্যান হয়। একদিন, আরিয়ান, একবার ক্ষমা করো। দরজা ওদিকে। আমি সত্যিই বদলে গেছি। আমার কোনো আগ্রহ নেই। আমি তোমার জন্য অপেক্ষা করব। সেটা আপনার সিদ্ধান্ত, আমার না। দিন কেটে যায়, 1টা, 2টা, 3টা, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কিন্তু কিছুই বদলায় না। অহনা প্রতিদিন আসে, আরিয়ান প্রতিদিন তাকে ফিরিয়ে দেয়। একদিন বিকেলে কেবিন থেকে বের হয়ে অহনা ওয়াশরুমে ঢুকলো, আর দরজা বন্ধ করতেই চোখে পানি আর ধরে রাখতে পারল না। আমি আর কত চেষ্টা করব। সে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে সে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তবুও হাল ছাড়তে পারছে না, কারণ তার বিশ্বাস যে মানুষটাকে সে হারিয়েছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা না করে সে বাঁচতে পারবে না। এদিকে নিজের কেবিনে বসে জানলার বাইরে তাকিয়ে আছে আরিয়ান। আজও অহনা কাঁদতে কাঁদতেই বের হয়েছে। সে দেখেছে, সবই দেখেছে, কিন্তু কিছু বলেনি। তবুও আজ অদ্ভুতভাবেই তার বুকের ভেতরে একটা অস্বস্তি কাজ করছে, কারণ মানুষটা প্রতিদিন অপমানিত হওয়ার পরেও ফিরে আসে, প্রতিদিন একইভাবে, একই জেদ নিয়ে। কিন্তু সে এখনও নিজের মনকে কঠিন করেই রেখেছে, কারণ তার ক্ষত এখনও শুকায়নি। আর কিছু ক্ষত এত সহজেই শুকায়ও না। দেখতে দেখতে 2 মাস কেটে গেছে, পুরো 2 মাস। এই 2 মাসে একটা দিনও বাদ যায়নি।
অহনা প্রতিদিন এসেছে, কখনো কাজের অজুহাতে, কখনো মিটিংয়ের নামে, কখনো কোনো কারণ ছাড়াই, শুধু একবার আরিয়ানের সাথে দেখা করার জন্য, একবার ক্ষমা চাওয়ার জন্য, একবার শুনতে চেয়েছে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। কিন্তু সেই কথাটা আরিয়ান কোনোদিনও বলেনি। প্রতিদিন একই উত্তর, একই অবহেলা, একই দূরত্ব। এই 2 মাসে রাহাতও হাল ছাড়েনি। সে স্পষ্ট জানিয়েছে সামনের সপ্তাহে অহনার বিয়ে। ছেলে ভালো, পরিবার ভালো, সব ঠিক করা। এবার আর কোনো অজুহাত চলবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে অহনা আর ঝগড়া করেনি। চুপচাপ সব শুনেছে, কারণ তার ভেতরে তখন অন্য যুদ্ধ চলছে। সে বুঝে গেছে আরিয়ান হয়তো কোনোদিনই তাকে ক্ষমা করবে না। আজ সকাল, কিন্তু আজকের সকালটা অন্যরকম। অহনা গয়নার সামনে দাঁড়িয়ে আছে, চোখের নিচে কালি, মুখ শুকনো। 2 মাসে মেয়েটা যেন কয়েক বছরের বুড়ি হয়ে গেছে। সে ধীরে ধীরে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। আজ শেষবার, শুধু শেষবার, তারপর আর না। আরিয়ান গ্রুপ, সকাল। আগের মতোই কর্মব্যস্ত অফিস, সবাই নিজের কাছে ব্যস্ত। অহনা ধীরে ধীরে লিফট থেকে নামলো। কর্মচারীরা এখন তাকে চেনে, কেউ কিছু বলে না, কিন্তু আজ তার পা দুটো কেমন ভারী লাগছে। মনে হচ্ছে এই পথটা সে শেষবার হাঁটছে। কামিন। দরজা খুলে অহনা ঢুকতেই আরিয়ান মাথা তুলে তাকালো, তারপর কপালে হাত দিল। আবার সত্যি বলছে, আপনার এই জেটটা অসাধারণ। অহনা আজ কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো আরিয়ানের। আরিয়ানও কিছুটা অবাক হলো, কারণ আজ মেয়েটা অন্য দিনের মতো কথা বলছে না। একটা কথা বলবো? বলুন। আজ শেষবার এসেছি। ভালো খবর, এরপর হয়তো অফিসটা শান্ত থাকবে। 2 মাস ধরে প্রতিদিন এসেছি। জানি। প্রতিদিন ক্ষমা চেয়েছি। জানি তো। প্রতিদিন তোমার কাছে ভিক্ষা চেয়েছি, কিন্তু আজ আর কিচ্ছু চাইবো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শুনে আরিয়ান স্থির হয়ে গেল। তার হাতের কলমটা থেমে গেল, তবে মুখে কোনো পরিবর্তন আনলো না। ও, সামনের সপ্তাহে। কংগ্রাচুলেশন। তুমি এখনো রাগ করে থাকবে? অন্তত এবার শান্তি পাবো। কথাটা শুনেই অহনার চোখ ভিজে উঠল, কিন্তু সে মাথা নিচু করে ফেলল। প্রতিদিন একই কথা শুনতে হবে না, প্রতিদিন একই মুখ দেখতে হবে না, কাজে মন দিতে পারবো। অহনার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। এতদিনের আশা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আরিয়ান আবারও বলল, সত্যি বলতে কি, আপনার মুখ দেখলেই আমার দিনটা খারাপ হয়ে যায়। এবার অহনা আর হাসতে পারল না। তার চোখ থেকে টপ করে একটু পানি গড়িয়ে পড়ল। সে দ্রুত মুছে ফেলল। আরিয়ান সেটি দেখেও কিছু বলল না। বুঝলাম, তাহলে এবার বাঁচবে। দোয়া করো এই মুখ যেন আর কোনোদিন দেখতে না হয় তোমার। কথাটা বলেই সে ঘুরে দাঁড়ালো, দ্রুত দরজার দিকে হাঁটতে লাগলো। দরজা বন্ধ, কেবিন নিস্তব্ধ, কিন্তু আজ প্রথমবার অদ্ভুত একটা অনুভূতি হলো আরিয়ানের। মনে হলো সে হয়তো সীমা ছাড়িয়ে গেছে। টেবিলের দিকে তাকিয়ে রইল সে। অহনার শেষ কথাটা বারবার কানে পাচ্ছে, এই মুখ যেন আর কোনোদিনও দেখতে না হয়। হঠাৎ তার বুকটা ধক করে উঠল। আমি কি বেশি বলে ফেললাম? 2 মাস ধরে মেয়েটা প্রতিদিন এসেছে, প্রতিদিন অপমান সহ্য করেছে, প্রতিদিন ক্ষমা চেয়েছে, কিন্তু আজ তার চোখে অন্য কিছু ছিল, ভাঙা মানুষের ক্লান্তি। আরিয়ান হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। না, এভাবে না। স্যার। কিন্তু আরিয়ান থামলো না, দৌড়ে নিচে নেমে গেল। এদিকে অহনা চোখের জল মুছতে মুছতে অফিস থেকে বের হয়েছে। তার সামনে কি আছে সে খেয়াল করছে না, চারপাশেও দেখছে না, শুধু দ্রুত হাঁটছে। তার মাথায় বারবার ঘুরছে, আপনার মুখ দেখলেই আমার দিনটা খারাপ হয়ে যায়। এবার শান্তি পাবো, বাঁচবো। প্রতিটা শব্দই যেন তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। রাস্তার পাশে পৌঁছে গেল অহনা, কিন্তু সে খেয়ালই করেনি এদিকে একটা গাড়ি দ্রুত এগিয়ে আসছে, হর্ন বাজছে বারংবার, কিন্তু অহনা কোনো খেয়াল নেই। ঠিক তখনই আরিয়ান দৌড়ে বাইরে বের হলো, আর দূর থেকে দৃশ্যটা দেখে তার বুক কেঁপে উঠল। অহনা। সে সর্বশক্তি দিয়ে দৌড় দিল। গাড়িটা আরো কাছে চলে এসেছে। আরিয়ান এক ঝাঁপে অহনার হাত ধরে নিচের দিকে টেনে নিল। গাড়ির ব্রেক কষে থেমে গেল। কয়েক সেকেন্ড সবকিছু থেমে গেল। অহনা হতভম্ব। আরিয়ান হাঁপাচ্ছে, তার বুক দ্রুত ওঠানামা করছে। সে এখনো শক্ত করে অহনার হাত ধরে আছে। তুমি কি করছো? রাস্তা দেখছো না? অহনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে আর কিছু বলতে পারছে না। আরিয়ান এবার কণ্ঠ নিচু করলো, রাগের বদলে ভয় ফুটে উঠল। যদি কিছু হয়ে যেত? একবারও খেয়াল ছিল না? আর কত কষ্ট দিবে? আমি আর পারছি না। প্রতিদিন চেষ্টা করেছি, প্রতিদিন, কিন্তু তুমি শুধু আঘাত দিয়েছ। আরিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। প্রথমবার তার নিজের কথাগুলো নিজের কাছে নিষ্ঠুর বলে মনে হলো। সে ধীরে ধীরে বলল, সরি, আমি এভাবে কষ্ট দিতে চাইনি। তার গলায় ক্লান্তি, অভিমান আর কোথাও যেন জমে থাকা ভালোবাসার ছায়া। আমি শুধু আমার রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম।
অহনার চোখ আরও ভিজে উঠল। আরিয়ান বুঝতে পারছে এই যুদ্ধ আর এভাবে চলতে পারে না, কারণ কষ্টটা এখন শুধু অহনার না, তার নিজের বুকেও সমানভাবেই জমে আছে। আর হয়তো বহুদিনের ভুল বোঝাবুঝি শেষ শুরু হতে যাচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আরিয়ান আর অহনা। চারপাশের সব শব্দ যেন হারিয়ে গেছে, শুধু দুজন মানুষের ভারী নিঃশ্বাস শোনা যাচ্ছে। 5 বছরের দূরত্ব, 5 বছরের অভিমান, 5 বছরের কান্না, আর যেন সব একসাথে বুকের মধ্যে এসে জমা হয়েছে। অহনার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, সে আর নিজের কান্না থামাতে পারছে না। আরিয়ানও চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। আজ প্রথমবার সে নিজের ভেতরের স্পষ্ট দেখতে পাচ্ছে। এই 2 মাসে অহনা কতটা ভেঙে গেছে, কতটা কষ্ট পেয়েছে, আর এই কষ্টের বড় একটা অংশ সে নিজেই দিয়েছে। ধীরে ধীরে আরিয়ান এগিয়ে এলো। আরিয়ান, কিছু বলো না। সে আলতো করে অহনার চোখের পানি মুছে দিল। তার নিজের চোখও ভিজে উঠেছে। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক বেশি। আমার মনে অনেক রাগ ছিল, অনেক অভিমান ছিল। মায়ের কথা মনে পড়লে নিজেকে সামলাতে পারতাম না, তাই তোমাকে বারবার আঘাত করেছি, বারবার দূরে ঠেলে দিয়েছি। আমি প্রাপ্য ছিলাম না, কেউ এতটা কষ্ট পাওয়ার প্রাপ্য না। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে আলতো করে অহনার কপালে চুমু দিল। ক্ষমা করে দাও। তুমি তুমি আমাকে ক্ষমা করলে? আরিয়ান হালকা হাসলো, দীর্ঘদিন পর সেই পুরনো হাসি, যে হাসিটা একসময় অহনার সবচেয়ে প্রিয় ছিল। পুরোপুরি বলতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আর এই দূরত্ব নিয়ে বাঁচতে চাই না। আমি আর কষ্ট দিতে চাই না। অহনা হঠাৎ তাকে জড়িয়ে ধরল, শক্ত করে, অনেক শক্ত করে, যেন আবারও হারিয়ে ফেলতে না হয়। সে ভয় পাচ্ছে, এতদিনে জমে থাকা কান্না একসাথে বেরিয়ে এলো। আমার ভুলে এত বছর নষ্ট হয়ে গেল। যদি সেই দিন তোমাকে একবার বিশ্বাস করতাম, যদি একবার জিজ্ঞেস করতাম, তাহলে হয়তো সব কিছু অন্যরকম হতো। অতীত আর বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যাবে। অহনা মাথা তুলে তাকালো, তার চোখে এখনো জল। আরিয়ান আলতো করে তার কপালে হাত রাখলো। আমরা নতুন করে শুরু করব। সত্যি? হ্যাঁ, এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি আর কোনোদিন তোমার বিশ্বাস ভাঙবো না। আর আমি কোনোদিনও তোমাকে একা কাঁদতে দেব না। দুজনেই হেসে ফেলল, কান্নার মধ্যেই, আবেগের মধ্যেই। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা সিয়াম সবকিছু দেখে মুচকি হাসলো। সে মনে মনেই বলল, অবশেষে এতদিন পর দুজন মানুষ নিজেদের জায়গায় ফিরে এলো। কয়েকদিন পর রহমান ভিলা আজ আলোয় সাজানো। তবে এবার কোনো জোর করে ঠিক করা বিয়ের আয়োজন নয়। আজ 2 পরিবারের সম্মতিতেই নতুন শুরুর আয়োজন। রাহাতও হাসছে, কারণ সে বুঝে গেছে কিছু সম্পর্ক ভাঙলেও শেষ হয় না। ভালোবাসা যদি সত্যিই হয়, একদিন না একদিন নিজের পথ খুঁজে নেয়। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আছে আরিয়ান আর অহনা। আকাশে অসংখ্য তারা, হালকা বাতাস বইছে। অহনা মাথা রাখলো আরিয়ানের কাঁধে। একটা কথা বলি? বলো। এবার আর কোথাও যাবে না তো? অনেক ঘুরেছি, এবার বাসায় ফিরেছি। অহনা চোখ বন্ধ করে হাসলো। আরিয়ান তাকে নিজের কাছে টেনে নিল। দীর্ঘ 5 বছরের ঝড় শেষেই অবশেষে শান্তি নেমে এলো তাদের জীবনে। ভুল ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, কিন্তু শেষ পর্যন্ত জিতে গেল ভালোবাসায়।